তামান্না হুট করেই শুভ্রকে জড়িয়ে ধরল। শুভ্র তামান্নাকে জড়িয়ে ধরে বলল, যেদিন তুই আমাকে দাভাই বলছিলি সেদিন থেকেই তোকে নিজের আপন বোন মানি। তামান্না হেসে বলল, আমিও তোকে মন থেকে নিজের আপন ভাই মানি দা ভাই। রোজ রোদকে বলল। তোরা না জানি এলি? তামান্না শুভ্রকে ছেড়ে বলল, তোদের নিতে এসেছি। মানে? তামান্না রোদের সামনে গিয়ে বলল, মানে হচ্ছে আজকে শপিং করব। এরপর আগামীকাল কমিউনিটি সেন্টারে পৌঁছে যাব। পরশু গায়ে হলুদ, পরের দিন বিয়ে। শুভ্র হা হয়ে বলল, এত তাড়াতাড়ি? রোদ হালকা হেসে বলল, হ্যাঁ, বিকজ আমার একটা প্রজেক্টের জন্য 7 দিন পর আমেরিকা যেতে হবে, আর ওইখানে 1 মাস থাকতে হবে। তাই সবাই মিলে ডিসিশন নিয়েছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দিবে। এখন তোরা গিয়ে রেডি হয়ে নে। রোজ হেসে বলল। আমি তো রেডি আছি। শুভ্র রোদকে বলল, তোরা এখন থেকে যা, বিকালে যাব। রোদ বড় শ্বাস নিয়ে বলল, না রে, আমরা এখন বাড়ি যাব, দেন কাজিনদের নিয়ে শপিং মলে। শুভ্র হতাশ হয়ে বলল, তাহলে তোরা গাড়িতে গিয়ে বয়, আমি শার্টটা চেঞ্জ করে আসছি। তোর বোন আমার শার্টের 12টা বাজিয়ে দিয়েছে। রোজ ভেংসি কেটে বেরিয়ে গেল। এরপর শুভ্র চলে গেল। রোজ আর শুভ্রর গাড়িতে গিয়ে বসলো, আর রোদ আর তামান্না রোদের গাড়িতে। গাড়ি চলতে শুরু করলো আপন মনে। দুই ক্যাপলেই হাসি আর খুনসুটি নিয়ে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমেই রোজ ভো দৌড় দিল। রোজের কাণ্ড দেখে সবাই হেসে দিল। এরপর একসাথে বাড়ি ঢুকলো। বাড়ি ভর্তি মেহমান। বাড়িতে বিয়ে বলে কথা। শুভ্রার চোখ গেল সাফিয়ার দিকে। সাথে সাথে শুভ্রা মুখটা কালো করে বলল, রোদ, সাফিয়াও কি যাবে? রোদ হেসে বলল, হ্যাঁ, কেন বলো তো? শুভ্র বিরক্তি নিয়ে বলল, তাহলে আমি যাব না। কিন্তু রোদ সেটা শুনল না। তামান্নার বাবা ডাক দেওয়াতে রোদ চলে গেল। এদিকে ছাপিয়া শুভ্রকে দেখে দৌড়ে এসে বলল, শুভ্র, তুমি কেমন আছো? শুভ্র বিরক্তিকর ফেস করে বলল, সেটা জেনে তুমি কি করবে? বলে হনন করে চলে গেল। সবার সাথে কথা বলে শুভ্র রোজের রুমে চলে গেল। এই ছাপিয়াকে শুভ্রর একটু ভালো লাগে না, কারণ মেয়েটা 1 নম্বরের চিপকু। শুভ্র এসি অন করে বসে রইল। এদিকে রোজ ঠিকই খেয়াল করছে যে শুভ্র ছাপিয়াকে দেখলেই কেমন যেন রেগে যায়, আর মুখে বিরক্তি ফুটে ওঠে। তাই রোজ ছাপিয়ার কাছে এসে বলল, সাফিয়া, একটা কথা বলো। ছাপিয়া আমতা আমতা করে বলল। কি কথা? রোজ সন্দেহের দৃষ্টিতে বলল। তুমি শুভ্রকে কি বলো? ছাপিয়া মিনমিন করে বলল। আমি কি বলবো? রোজ এবার আরও সন্দেহ নিয়ে বলল, তাহলে তোতলাচ্ছ কেন? শোনো সাফিয়া, আমি জানি না তুমি অ্যাকচুয়ালি শুভ্রকে কি বলো, যার জন্য শুভ্র বিরক্তি ফিল করে, বাট আমার মনে হচ্ছে না ভালো কিছু বলে। তাই বলছি শুভ্র থেকে দূরে থাকো। বলে রোজ ওর রুমে চলে গেল। গিয়ে দেখলো শুভ্র রেগে বসে আছে। রোজ শুভ্রের পাশে এসে বলল, সাফিয়া, তোমাকে কি বলে? শুভ্র চমকে বলল, তুমি বুঝলে কি করে? রোজ হালকা হেসে বলল, আমি তোমাকে দেখে বুঝেছি, ও তোমার সামনে এলেই বা ওকে দেখলেই তোমার ফেসের রিয়াকশন পাল্টে যায়। এবার কি আমাকে বলা যাবে? শুভ্র একটা দীর্ঘশ্বাস ছেড়ে সব বলল। সবটা শুনে রোজ অবাক হয়ে বলল, ছি সাফিয়া, এমন? আর আমি কোনো দিনও সাফিয়াকে তোমার আমার কথা বলিনি। আমার ভাবতে ঘৃণা হচ্ছে। শুভ্র রোজকে শান্ত হতে বলল। রোজ রেগে ফসফস করতে করতে বলল, এরপর থেকে আমি দেখব বেয়াদবের মেয়ে ছোট বোনের হাজবেন্ডের দিকে নজর দেয়। এর মাঝে রোজ আর শুভ্রকে ডাকলো। ওরা দুজনেই মাথা ঠান্ডা করে নিচে এলো। এখন সবাই শপিং করতে যাবে। সবাই বেরিয়ে বাইরে এলো। সবাই গিয়ে গাড়িতে বসলো। শুভ্র ড্রাইভিং সিটে বসতেই কোথা থেকে ছাপিয়া টুপ করে শুভ্রের পাশের সিটে বসে পড়ল। রোজ, তুই রোদ ভাইয়ার গাড়িতে যা, আমি বরং জিজুর সাথে যাই। রোজ টেনে ছাপিয়াকে নামিয়ে বলল, শুভ্র তোমার বড় বোন না, ছোট বোনের স্বামী হয়। আর সেই হিসেবে শুভ্র তোমার জিজু না, ছোট ভাইয়ের মতো সাফিয়া।
বলে শুভ্রর পাশে বসে পড়ল। আর ছাপিয়া রেগে রোদের গাড়িতে বসে পড়ল। ওরা শপিং মলে পৌঁছে শপিং করতে লাগলো। বিশাল এক বিল্ডিং, তার সামনে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে একজন লোক। লোকটার সামনেই চেয়ারে বসা একজন সুদর্শন ছেলে, বয়স 25 কি 26 হবে। দু হাতে দুটো গান ধরে আছে। ছেলেটার পাশেই বেশ কয়েকজন গার্ড। ছেলেটা হঠাৎ করে হো হো করে হেসে বলল, কিরে, আমার টাকা মারতে চাইছিলি? এনকে কে ধোকা দিতে চাইছিলি? লাইক সিরিয়াসলি? ইয়ার তো শ্বাস কে দিয়েছে তোকে? বলে পরপর গুলি চালিয়ে দিল। দুই গান থেকে দুটো গুলি চালালো। পাশ থেকে একজন গার্ড বলে উঠল, স্যার একটা কথা বলি। এনকে ভ্রু কুঁচকে বলল। তুই আবার কি বলবি? গার্ড বুকে সাহস নিয়ে বলল। স্যার এটা শুভ্র চৌধুরীর লোক নয় তো? এনকে এবার রেগে চেয়ার ছেড়ে উঠে চেয়ারে লাথি মেরে বলল, শুভ্র শুভ্র শুভ্র, এই শুভ্র চৌধুরীর নামটা আমার জীবন থেকে কবে যাবে? অনেক হয়েছে, আর না। শুভ্র চৌধুরী, তুই খুব বেশি বেড়েছিস। কথায় আছে, অতি বার বেরো না, ঝড়ে ভুলে যাবে। শুভ্র চৌধুরী অনেক বড় বার বেড়েছে, তাই এবার ওর ঝড়ে পড়ার টাইম এসে গেছে। বলে বিল্ডিংটার ভিতরে চলে গেল। সবাই কম বেশি কেনাকাটা করছে। তামান্নাকে শুভ্র 60,000 টাকা দিয়ে লালের মাঝে গোল্ডেন স্টোন বসানো লেহেঙ্গা কিনে দিয়েছে। তামান্না বলেছে বিয়ের দিন ও এটাই পরবে। রোজের জন্যও সেম লেহেঙ্গা নিয়েছে। শুভ্র সবাইকে কিছু না কিছু দিয়েছে, শুধু সাপিয়াকে কিছু কিনে দেয়নি। এটা নিয়ে সাপিয়া রেগে আছে, তবুও বেহায়ের মতো এসে পড়ল। আমাকে কিছু কিনে দিলে না? শুভ্র কিছু বলার আগেই রোজ বলল, সরি সাফিয়া, আমার বরের এত টাকা নেই। ছাপিয়া রেগে চলে গেল। সবাই আরও কেনাকাটা করে বাড়ি এলো। এদিকে ছাপিয়া রেগে বলল, কাজটা তোমরা ঠিক করলে না, আমাকে এভাবে অপমান করে ঠিক করনি, এর ফল তোমাদের ভোগ করতে হবে। পরদিন সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছে গেল। পুরো কমিউনিটি সেন্টার সুন্দর করে সাজানো হয়েছে। সবাই খুব টায়ার্ড, তাই রেস্ট নিতে গেল। আজকে তামান্নার গায়ে হলুদ। ওকে হলুদ লেহেঙ্গা পরানো হয়েছে, আর সাথে সব কাঁচা ফুলের গহনা। সব মেয়েরা হলুদ আর লাল শাড়ি পরেছে, তবে রোজ শুধু হলুদ আর লাল লেহেঙ্গা পরেছে। তামান্নাকে স্টেজে নিয়ে রোদের পাশে বসানো হয়েছে। দুজনকে অসম্ভব সুন্দর লাগছে। আর শুভ্র তো শুভ্রই। সবার চোখই কম বেশি শুভ্রর দিকে যাচ্ছে। শুভ্র হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে উপরে নেভি ব্লু কোটি আর ব্ল্যাক জিন্স প্যান্ট, হাতে ব্যান্ডের ব্ল্যাক কালার ঘড়ি। চুলে কিছু লাগায়নি, সিল্কি চুলগুলো কপালে এসে পড়েছে। সবাই হলুদ লাগাতে গেল, এক এক করে সবাই হলুদ লাগালো। হলুদ সন্ধ্যা খুব ভালোভাবে কাটলো। আজকে বিয়ে, তামান্নাকেও সাজানো হচ্ছে। শুভ্রর দেয়া লেহেঙ্গা পরেছে, গা ভর্তি গহনা, চোখে কাজল, ঠোঁটে লাল লিপস্টিক। কোনো পরীর থেকে কম লাগছে না। তামান্নাকে নিয়ে স্টেজে গেল। শুভ্র রোদের দিকে হা করে তাকিয়ে আছে। রোজও লাল কালারের লেহেঙ্গা পরেছে, শুভ্র লাল পাঞ্জাবি পরেছে। মনে হচ্ছে বিয়েটা ওদেরই। দেখতে দেখতে বিয়ে কমপ্লিট হলো। তামান্না খুব কান্না করছে। এবার বিদায়ের পালা। বেচারি হিসকি তুলে কাঁদছে, কারণ প্রত্যেকটা মেয়ের জন্যই এই সময়টা অনেক কষ্টের। তামান্নাকে নিয়ে রোদের বাড়িতে এলো। রোদসহ আরও অনেকে রোদের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। রোদ ভ্রু কুঁচকে বলল, কিরে তোদের কি বলেছি দরজার সামনে দাঁড়িয়ে আমার বউকে পাহারা দিতে? রোজ নাক ঘষে দিয়ে বলল। টাকা বের করো 50,000। রোদ হাঁ করে বলল। তুই কি বোন নাকি শত্রু? সবাই মিলে রোদকে জেকে ধরেছে। বেচারা বাধ্য হয়ে 50,000 টাকা দিয়ে নিজের বউয়ের কাছে গেল। তামান্না রোদকে দেখে বিছানা থেকে নেমে এসে সালাম করতে গেল। রোদ তামান্নাকে উঠিয়ে বলল। সালাম করতে হবে না। তামান্না অবাক হয়ে বলল, কেন? রোদ মুচকি হেসে বলল, কারণ তোমার জায়গা আমার বুকে। তামান্না লজ্জা পেয়ে রোদের বুকে মুখ লুকালো। রোদ তামান্নার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। তামান্নাকে কোলে তুলে নিয়ে বিছানায় গেল। ওদের ভালোবাসাও আজকে পূর্ণতা পেল। সোফায় বসে কপাল ঘষছে এনকে। রাগে সুরে নিজের গার্ডকে বলল। কি নিউজ পেয়েছো? গার্ড ঢোক গেলে বলল, স্যার আজকে শুভ্র চৌধুরীর শালার বিয়ে ছিল, বিয়ে বাড়িতে অনেক লোক আছে। এটা শুনে এনকে বাঁকা হাসলো। এনকে গার্ডের কথা শুনে বাঁকা হেসে পড়ল। আর কি জানিস?
গার্ডরাও হেসে বলল, 2 দিন পর শুভ্র চৌধুরীর শালা ওর নাম রোদ্দুর আহমেদ রোদ। তো ওই রোদ নাকি আমেরিকা যাবে আর ফিরবে 1 মাস পর। এনকে কিছু একটা ভেবে বলল, 1 মাস পরই আসল খেলা হবে। খোঁজ রাখ রোদ কবে ফেরে। এবার সুব্রত চৌধুরী শেষ হবে, ওদের সবার উপর নজর রাখ। সকালে তামান্না ঘুম থেকে উঠে নিজেকে ঠিকঠাক করে রোদকে ডেকে ওঠালো। রোদ তামান্নাকে দেখে ভ্রু কুঁচকে বলল। তোমার গোসল শেষ? তামান্না দাঁত কেলিয়ে বলল। ইয়েস বেবি। রোদ গাল ফুলিয়ে বলল। এটা একদম ঠিক করনি। তামান্না রোদের গাল টেনে বলল। ওলে ওরে কিউট বেবি, গাল ফুরিয়েছে। গাল ফুরারে না তোমাকে খুব কিউট লাগে। এবার আপনি গিয়ে গোসল করে আসুন, আমাদের নিচে যেতে হবে তো নাকি? রোদ ভেঙচি উঠে চলে গেল। তামান্না হাসলো। এরপর আয়নার সামনে গেল। একটু পর রোজ রুমে এসে তামান্নাকে বলল। আহা ভাবি, গোসল শেষ? তামান্না বেশ বুঝতে পারছে রোজ ওকে পচাতে এসেছে। তামান্না মিনমিন করে বলল। রোজ তুই কানা হলি কবে থেকে? রোজ ভেবাচেকা খেয়ে বলল। মানে আমি কেন কানা হব? তামান্না মিটমিট করে হেসে বলল। তাহলে তো দেখছিসই তাই না যে আমি গোসল করেছি, আর সবাই তো গোসল করে তাই না? রোজ এবার মুখ বাঁকিয়ে বলল। রাতে কি কি করলি রে? তামান্না চোখ বড় বড় করে বলল। ছি, তোর লজ্জা করে না? তোর বড় ভাইয়া হয় রোদ। রোজ অবাক হয়ে বলল। আমি ভাইয়াকে না, কুত্তি তোকে জিজ্ঞেস করেছি। আর ভাবি হওয়ার আগে তুই আমার বেষ্টু। এর মাঝে রোদ বেরিয়ে এসে বলল। কিরে ব্ল্যাক রোজ, নতুন বর বউয়ের রুমে কি চাই তোর? রোজ চোখ ছোট করে বলল। এত ঢং কোথায় পাস তুই? আমি বুঝি নতুন বউ ছিলাম না? হাহ, ঢং দেখলে গা জ্বলে যায়। নিচে আয়, তোদের সবাইকে দেখাবো ঢঙের ডিব্বা। বলে ভেঙচি কেটে বেরিয়ে গেল। রোদ হা করে তাকিয়ে আছে। তামান্না হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। রোদ তামান্নার হাসি দেখে বলল। খুব হাসি পাচ্ছে তাই না? তামান্না হাসতে হাসতেই বলল। কি দরকার ছিল এইটা বলার? একটা বলে এতগুলো শুনলে? রোদ আমতা আমতা করে বলল। আসলে মাঝে মাঝে ভুলে যাই যে এটা আমার ব্ল্যাক রোজ, আমার বোন। এখন চলো নিচে যাই। এরপর দুজনে নিচে নেমে এলো। রোদের মা তামান্নাকে শাড়ি আর জুয়েলারি দিয়ে বলল। আজ রিসেপশনে তুই এগুলো পরবি। তামান্না মুচকি এসে বলল। ওকে আম্মু। সবাই মিলে অনেক কথা বলল। শুভ্র রাগ লাগছে এখন। বেচারা সকাল থেকে রোজকে কাছে পায়নি, তাই এবার সবার সামনে এসেই বলল। সবাই মিলে অনেক কথা বলল। শুভ্রর রাগ লাগছে এখন। বেচারা সকাল থেকে রোজকে কাছে পায়নি, তাই এবার সবার সামনে এসেই বলল। রোজ রুমে চলো তো। সবাই হো হো করে হেসে দিল। রোজ চোখ গরম করে তাকালো। শুভ্র ভেজা বিড়ালের মতো বসে রইল। দুপুর 12টা বাজার মধ্যেই বাড়ি সাজানো হয়ে গেল। এবার সবাই রেডি হতে চলে গিয়েছে। পার্লারের মেয়েরা তামান্নাকে সাজিয়ে দিচ্ছে। রোজ নিজের রুমে নিজেই সাজছে। আজকে পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছে, সাথে সব পিঙ্ক কালারের জুয়েলারি। চোখে হালকা করে কাজল দিয়েছে, ঠোঁটে পিঙ্ক কালারের হালকা লিপস্টিক। এর মাঝে শুভ্র রেডি হয়ে গিয়েছে। শুভ্র ব্ল্যাক কালারের শার্ট পরেছে, ব্ল্যাক কালার জিন্স প্যান্ট, শার্টের উপর ব্লু কালারের স্যুট, হাতে ব্লু কালারের ঘড়ি, চোখে ব্লু অ্যান্ড ব্ল্যাক সানগ্লাস। দুজনে রেডি হয়ে একসাথে নিচে নেমে এলো। রোদার তামান্না আগে চলে এসেছে। দুজনকে একসাথে দারুণ মানিয়েছে, আর দুজনেই কিউটের বস্তা। শুভ্র নিচে আসতেই সব শালীরা এসে হাজির হলো। সাথে শালারাও আছে, ঈশান আর রিক। শুভ্র ওদের একসাথে দেখে ভ্রু কুঁচকে বলল। কি ব্যাপার সবাই একসাথে? রোজের কাজিন নুসরাত বলল। জিজু, আমাদের রিকোয়েস্ট আছে তোমার কাছে। শুভ্র সামান্য হেসে বলল। কি রিকোয়েস্ট শুনি? এরপর রিক বলল। আগে বলো রাখবা। শুভ্র কতক্ষণ ভেবে বলল, ওকে রাখবো। সবাই একসাথে বলে উঠল। তোমাকে আর রোজকে একসাথে কাপড় ডান্স করতে হবে এখনই। রোজ আর শুভ্র একসাথে বলল, হোয়াট? ইম্পসিবল। সবাই মুখ কালো করে বলল। কেন? রোজ আমতা আমতা করে বলল। পারবো না। শুভ্র ওদের মুখের রিয়াকশন দেখে বলল, ওকে ডান।
রোজ ভ্রু কুঁচকে বলল। আমি পারবো না। শুভ্র মুখ বাঁকিয়ে বলল, শুভ্র চৌধুরীর বউ হয়ে ডান্স পারো না? রোজ রেগে বলল। তুমি জানো? শুভ্র ভাব নিয়ে বলল, তাহলে দেখাও। রোজ একটা ভাব নিয়ে বলল। ওকে চলো। এরপর দুজনে একসাথে ডান্স ফ্লোরে এলো। সবাই সিটি বাজাচ্ছে। শুভ্র ছুট খুলে তামান্নার কাছে গিয়ে বলল, হে বয়েস মিউজিক। বলতেই ঈশান গান প্লে করলো। গান শুনে রোজ আর শুভ্র চোখ কপালে। তবুও মান সম্মানের ব্যাপার আছে, তাই দুজনেই ডান্স করতে লাগলো। গানের তালে তালে দুজনেই ঠোঁট মিলাচ্ছে। গানের তালে তালে ওরা দুজন ভীষণ রোমান্স করলো। সবাই হা করে ওদের ডান্স দেখছে। ডান্স শেষ হতেই হাততালির বন্যা বয়ে যাচ্ছে। রোজ আর শুভ্র এসির মধ্যেও ঘেমেছে। সবাই এগিয়ে আসতেই শুভ্র বলল, কেমন দিলাম বলো? তামান্না এগিয়ে এসে বলল, জাস্ট ওয়াও দা ভাই, আই ক্যান বিলিভ। যেমন তুমি তেমনই রজনীগন্ধা। আমি তো ভাবতেই পারছি না তোমরা এত ভালো ডান্স করতে পারো। এখন সবটা চোখের সামনে ভাসছে। রোদও এগিয়ে এসে বলল, আমিও ভাবতে পারছি না আমাদের ব্ল্যাক রোজের এত ট্যালেন্ট আছে। রোজ ভেংসে কেটে বলল, তা জানবি কি করে? তোর চোখে তো আমার ভালো কিছু পড়ে না। রোদ ভেবাচেকা খেয়ে গেল। বেচারি রোজ ডান্স করেই অনেক ক্লান্ত। যদিও সবাই প্রশংসা করেছে, তবুও রোজের এখন বিরক্ত লাগছে। রিসেপশন শেষ হতেই সবাই রুমে চলে গেল। তামান্না আর রোদের আজ ওদের বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আগামীকাল রোদের ফ্লাইট থাকায় যায়নি। রাতটা সবাই ঘুমিয়ে পার করে দিল। সকাল থেকে তামান্না গাল ফুলিয়ে আছে। রোদ কোনোভাবেই তামান্নার মুখে হাসি ফুটিয়েছে। তবুও তামান্নার মন খারাপ, বাট সেটা রোদকে বুঝতে দিচ্ছে না। বিকাল 3টা বাজতেই রোদ বেরিয়ে গেল, কারণ জাস্ট 4টায় ওর ফ্লাইট। রোদের সাথে শুভ্র, রিক আর ঈশান গিয়েছে। রোদকে প্লেনে উঠেই রোজকে নিয়ে শুভ্র বাড়ি গেল। সাথে তামান্নাকে আনতে চেয়েছিল, কারণ একা থাকলে ওর মুড অফ থাকবে। বাট তামান্নার এক কথা, রোদ না আসার আগে সে কোথাও যাবে না। এভাবেই দিন কাটতে লাগলো ওদের। রোজ এখনও জানতে পারেনি শুভ্র একজন মাফিয়া। শুভ্র নিজেই ভেবেছে রোজকে বলে দেবে, তবে রোজ খেয়াল করেছে ইদানিং শুভ্রকে কেমন টেন্স দেখায়, কি যেন ভাবে মনে মনে। রোজ শুভ্রের জন্য কফি নিয়ে এসে শুনল শুভ্র নিজে নিজেই বলছে, না না, এটা আমি হতে দেব না। কালই তো রোদ আসবে, যা করার কালই করতে হবে। রোজ ভ্রুকুচকে বলল, কি করবি? শুভ্র আমতা আমতা করে বলল, কিছু না। রোজও আর মাথা ঘামালো না। 1 মাস কেটে গিয়েছে দেখতে দেখতে। সকাল থেকে শুভ্র বাড়ি নেই। রাত 8টায় রোদ আসবে। তামান্না আজকে অনেক খুশি। রোজ রোদকে সারপ্রাইজ দিতে চাইল, তাই গাড়ি নিয়ে নিজেই বেরিয়ে গেল। রাস্তায় জ্যামের কারণে 9টা বেজে গিয়েছে। রোজের গাড়ি ওভারব্রিজের নিচে থেমে গেল। রোজ বিরক্তি নিয়ে বলল, শিট, এখন কি করব? শুভ্রকে একটা ফোন দেই। এটা বলে উপরে তাকাতেই থমকে গেল। রোজ দৌড়ে উপরে চলে এলো। ওর থেকে অনেকটা দূরে রোদ দাঁড়িয়ে আছে, আর রোদের দিকে গান তাক করে শুভ্র দাঁড়িয়ে আছে। নো শুভ্র, তুই এটা করতে পারিস না। শুভ্র বাঘা এসে বলল, আমি যে মাফিয়া এটা তুই জেনে গিয়েছিস, আর তাই তোকে মারতে হবে। গুড বাই। রোজ আস্তে আস্তে শুভ্র রোদের দিকে বন্দুক তাক করে বুক বরাবর 2টো গুলি চালালো। ব্রিজের রোলিংয়ের পাশে থাকায় রোদ ব্রিজের নিচে পড়ে গেল। ভাইয়া! রোজ ভাইয়া বলে একটা জোরে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে গেল। রোজে সব মেনে নিতে পারল না, কারণ এই সেই ভাই যার কোলে পিঠে রোজ বড় হয়েছে। রোজকে কখনো কাঁদায়নি রোদ। ভাই বোনের এমন বন্ডিং খুব কম দেখা যায়। সেন্স আসার পর রোজ নিজেকে ওদের বাড়িতে পেল। কান্না শুনে রোজ দৌড়ে নিচে গেল। সবাই একটা লাশ ঘিরে কান্না করছে। রোজ দৌড়ে সামনে গিয়ে থমকে গেল। রোজ চিৎকার করে বসে পড়ল, তারপর বলল, ভাইয়া ওঠ না প্লিজ, এভাবে আমাদের ছেড়ে যাস না প্লিজ। হ্যাঁ ভাইয়া, একবার আমাকে ব্ল্যাক রোজ বলে ডাক না রে। তামান্নাকে দেখে রোজ পুরোপুরি ভেঙে পড়ল। তামান্না পাথরের মতো বসে আছে, যেন তার কোনো প্রাণ নেই।
রোজ মনে মনে একটা কথাই বলল। আমি তোমাকে ছাড়বো না শুভ্র চৌধুরী। তুমি যা করেছো তার কোনো ক্ষমা নেই, তাই আমিও তোমাকে ক্ষমা করব না। 7 দিন পর। এই 7 দিনে শুভ্র রোজের খোঁজ নেয়নি, তবে রোজ নিজেই শুভ্রকে দেখা করতে বলেছে সেই ব্রিজে। শুভ্র খুশি হয়ে সেখানে এলো, এসে হা হয়ে গেল। ব্রিজটা সাজানো হয়েছে, ব্রিজের রেলিংয়ের পাশে রোজ দাঁড়িয়ে আছে। শুভ্র দৌড়ো গিয়ে রোজকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস গড, তুমি এখনও আমাকে মনে রেখেছো। আমি তো ভেবেছি ওই ঘটনার পর। এতটুকু বলতেই পেটে ব্যথা অনুভব করলো, আহা করে উঠল। রোজ ধাক্কা দিয়ে শুভ্রকে সরিয়ে দিল। শুভ্রর পেট থেকে গল গল করে রক্ত পড়ছে। রোজ একটানে শুভ্রকে ব্রিজের রেলিংয়ে দাঁড় করিয়ে দিল। এরপর একটু দূরে গিয়ে শুভ্রর বুকে গুলি চালিয়ে দিল। আবারও শুভ্রর কাছে এসে টেনে পেটে ঢুকিয়ে দেওয়ার ছুরিটা বের করে বলল, আমার ভাইকে মেরে ফেলার শাস্তি। তুমি আমাদের পরিবারকে শেষ করে দিয়েছো, আমার ভাবিকে করেছো বিধবা। সেদিন না বুঝে তোমাকে আঘাত করেছিলাম, আর আজ জেনে বুঝে ইচ্ছে করে করলাম। আলবিদা মিস্টার শুভ্র চৌধুরী। বলেই ধাক্কা দিল। শুভ্র নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার আগে ভাবল, যার জন্য এত কিছু করলাম আর সেই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। শুভ্র নিচে পড়ে যাওয়ার পর রোজ ধপ করে বসে পড়ল। রাত বেশি হয়, দু একটা গাড়ি যাচ্ছে আবার আসছে। মাত্র কয়েকদিনের ব্যবধানে সবটা পাল্টে গেল। নিয়তি কোথায় গিয়ে দাঁড় করাবে ওদের? 2 বছর পর। সারা ড্রয়িং রুম জুড়ে ছোট ছোট পা ফেলে হাঁটছে ছোট্ট মেঘ, আর মেঘের পিছনে ছুটছে মেঘের আম্মা। মেঘ হেঁটে হেঁটে তার দিদার কাছে গেল। মেঘকে দেখেই মেঘের দিদা করে তুলে বলল, কি হয়েছে আমার দাদু ভাইয়ের? দাদু ভাই বুঝি তার দিদাকে মিস করছিল? মেঘরা আজই ওর নানুবাড়ি থেকে এলো। মেঘ আদ্য আদ্য ভাষায় বলল, তাত্তু। তার তো মনে হচ্ছে দাদু। মেঘের আম্মা এসে মেঘকে নিয়ে বলল, আম্মু, আমি ওকে ফ্রেশ করে আনছি, বাইরে থেকে এসেছি বুঝোই তো। মেঘের দিদা মুচকি হেসে বলল, আচ্ছা যা। ও, রোদ কোথায়? তামান্না কিছু বলবে, তখনই রোদ এসে বলল, আম্মু, আমি এখানে, কিছু বলবে? এই মেঘ আর কেউ না, তামান্না রোদের 1 বছরের ছেলে। রোদ কীভাবে ফিরল পরে জানবেন। এটা এক ধরনের সারপ্রাইজ ভেবে নিন। আর মেঘের দিদা হচ্ছে রোজের আম্মু। রোজের আম্মু মুখটা ছোট করে বলল। রোজকে দেখলি রাস্তায়? রোদ চমকে বলল, কেন, রোজ ফেরেনি এখনো? রোজের আম্মু একটা বড় শ্বাস ফেলে বলল, না রে, এখনো ফেরেনি। সারাদিন বাইরে থাকে, জানিস তো। কত রাত করে বাড়ি ফেরে। আমার মেয়েটা কেমন যেন হয়ে গেল। তামান্নাও মন খারাপ করে বলল, হ্যাঁ, যেদিন থেকে দাভাই নেই ঠিক সেদিন থেকেই রোজটা পাল্টে গেল। দাভাই যে কেন রোদকে মারতে চেয়েছিল, আর দাভাই বা কিভাবে মরল? রোদ গম্ভীর কণ্ঠে বলল, আমিও ঠিক বুঝতে পারছি না। শুভ্র সেদিন হঠাৎ আমার সামনে গাড়ি থামালো, এরপর আমাকে বলল ও মাফিয়া, আর এটা আমি জেনে গিয়েছি বলে ও আমাকে মারতে চায়। আমি ভেবেছিলাম ও মজা করছে, বাট আই ওয়াজ রং। ও সত্যি সত্যি আমার উপর গুলি চালিয়ে দিল। আমি ব্রিজ থেকে নিচে পড়ে যাই, বাট পানির মধ্যে পড়িনি। নৌকা রাখা ছিল নিচে, আর ওই নৌকার উপর পড়ি। ওখানকার লোকজনই আমাকে বাঁচিয়েছিল, বাট আমার সেন্স এসেছিল 10 দিন পর। আর তোমরা কাকে যেন আমি ভেবে দাফন করেছিলে। তামান্না চোখ মুছে পড়ল। আমরা কি করতাম বলো? ওটা তো হুবহু তোমার মতো দেখতে ছিল। আমার পুরো পৃথিবী থমকে গিয়েছিল। ওই 10 দিন আমি কতটা কষ্টে ছিলাম কি করে বুঝাবো তোমাকে। আর পুরো পরিবারের কি অবস্থা হয়েছিল। আর রোজটাও তো চিৎকার করে পাগলের মতো কাঁদছিল। তোমার গুড়ির আগা 7 দিন পরই দাভাই মারা গিয়েছে, কিন্তু আমরা সবাই খেয়াল করেছি তুমি মারা গিয়েছো ভেবে রোজ যেভাবে কেঁদেছিল। দাভাই সত্যিই মারা যাওয়াতে এক ফোঁটাও কাঁদেননি রোজ। তখনই রোজ ভেতরে এসে বলল, বিকজ কোনো খুনি মাফিয়ার জন্য রোজ কাঁদে না। ও 2 বছর আগে যেটা করেছে সেটার শাস্তিও পেয়েছে। শাস্তিটা আমি বা অন্য কেউ।
রোজ ধমক দিয়ে বলল। তুই আবার ড্রিঙ্কস করেছিস? রোজ হেলতে তুলতে বলল। হ্যাঁ, বাট আজ কম করেছি। তামান্না রোজকে ধরে বলল। এমন কেন হয়ে গেলি তুই রজনীগন্ধা? তুই তো আগে এমন ছিলি না রে। রোজ পাগলের মতো হেসে বলল। কারণ আমি আগের রোজ নই। আগের রোজ তো 2 বছর আগেই মারা গেছে। রোজ আর আগের মতো নেই। হ্যাঁ, 2 বছর আগে রোজ মারা গিয়েছে। এ রোজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে। রোজ এখন শার্ট আর জিন্স প্যান্ট পরে। শুভ্রর ওয়াইফ হওয়ায় শুভ্রর সব প্রপার্টি এখন রোজের। তাই রোজ 2 হাতে টাকা ওড়ায়, ড্রিঙ্কস করে ক্লাবে যায়, মারপিট করে, সিগারেট খায়। রোজ মেঘকে একটু আদর করে রুমে চলে গেল। সবাই ওর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। রাত 11টা বাজে। ক্লাবে বসে আছে রোজ, হাতে 1 বোতল ড্রিঙ্কস। কতক্ষণ পর পর চুমুক দিচ্ছে বোতলে। এর মাঝে রোজের সামনে কেউ বসলো। রোজ তাকে দেখে ভ্রু কুঁচকে বলল। তুমি আজকেও এসেছো? ছেলেটা বাঁকা হেসে বলল। না বেবি, রোজ যেখানে নীরব সেখানে। রোজ বিরক্তি নিয়ে বলল। দেখো নীরব, আমার থেকে দূরে থাকবে। আদারওয়াইজ তুমি জানো আমি কি করতে পারি। বলে হনন করে চলে গেল। রোজ যেতেই নীরব হেসে বলল। ইয়েস বেবি, আই নো এভরিথিং, দ্যাটস ওয়াই আই লাইক ইউ। নীরবের ফোন আসতেই সাইডে চলে গেল। হ্যাঁ বল। ফোনের ওপাশ থেকে কিছু একটা বলল। আই হোপ বুঝেছেন এনকে। নীরব সামান্য হেসে বলল। এনকে একবার বললে বোঝে। আফটার অল হাই এম এনকে, ওরফে নীরব খান। এখন ফোনটা রাখ, পরে কথা হবে। বলে আবার ভেতরে এলো। ভেতরে এসেই নীরবের মাথা গরম হয়ে গেল। রোজকে কয়েকটা ছেলে টাচ করেছে, আর রোজ চুপচাপ দাঁড়িয়ে আছে। নীরব রেগে এগোতে গেলেই রোজ যা করার করলো। রোজের হাতে থাকা বোতলটা দিয়ে একটা ছেলের মাথায় বাড়ি মারল। সাথে সাথে ছেলেটা লুটিয়ে পড়ল। এরপর আর একজন এগিয়ে আসতেই রোজ বোতলের বাকি অংশটা ছেলেটার হাতে ঢুকিয়ে দিল। এবার রোজের হাত পুরোটা ফাঁকা। সেটা দেখে দুজন একসাথে এগিয়ে এলো। রোজ সিটি বাজিয়ে বলল। আব্বে, এবার তো জমে গেল। বলে দুজনের চুল 2 হাত দিয়ে মুঠি করে ধরল। ছেলে দুটো ব্যথায় কুকিয়ে উঠল। রোজ দুজনের মাথায় একসাথে করে আঘাত করল। দুজনেই নিচে পড়ে গেল। রোজ রেগে ফসফস করতে করতে বলল। তোদের এত বড় সাহস! আমার গায়ে টাচ করার সাহস পেলি কোথায়? এই ক্লাবে মেবি তোরা নতুন, আমাকে চিনিস না, তাই আজ এতটুকু পেলি। নেক্সট টাইম অন্য কিছু করলে জিন্দা দাফন করে দেব। জাস্ট রিমেম্বার, আই এম নাবিলা রোজ চৌধুরী। এতটুকু বলে রোজ থেমে গেল। এরপর চোখ বন্ধ করে ফেলল। কতক্ষণ পর চোখ খুলে বলল। নাবিলা রোজ আহমেদ। বলে ওখান থেকে সোজা চলে এলো। নীরব অবাক হয়ে সবটা দেখছে। রোজ বের হতেই নীরব বের হলো, কিন্তু রোজকে আশেপাশে পেল না। রোজ গাড়ি নিয়ে শুভ্রর বাড়ি চলে এলো। এসে সোজা উপরের রুমে চলে গেল। শুভ্র একটা ছবির সামনে দাঁড়িয়ে বলল। বেঈমান, বিশ্বাসঘাতক একটা! আমার জীবনটা পুরো নষ্ট করে দিয়েছো তুমি। মরার পরেও আমার পিছু ছাড়ছো না। শুভ্র ছবিটা বেডে ফেলে চলে গেল। বাড়ি যেতে যেতে 1টা বেজে গেল। ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল সবাই বসা। রোজ ওদের এড়িয়ে রুমে যেতে গেলেই রোজ ডেকে বলল। ব্ল্যাক রোজ শোন। রোজ দাঁড়িয়ে পিছন ফিরে বলল। কিছু বলবি? তামান্না রোজকে নিয়ে সোফায় বসলো। এরপর রোজের হাত ধরে বলল। একটা কথা রাখবি? রোজ অবাক হয়ে বলল। কি কথা? রোজ মুখটা ছোট করে বলল। কাল আমাদের সাথে অফিসের পার্টিতে যাবি? প্লিজ বোন, না করিস না প্লিজ। কাল আমাদের অফিসে 2 নম্বর ঘোষণা করবে। টপ 10-এর মাঝে আহমেদ গ্রুপ 2 নম্বরে। আর ওখানে সবাই পরিবার সহ উপস্থিত থাকবে। আমরা চাই তুইও থাকিস। রোজ কিছু একটা ভেবে বলল। ওকে, আমি যাব। তামান্না খুশি হয়ে বলল। আমি তোকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেব। রোজ বসা থেকে দাঁড়িয়ে বলল। তাহলে আমার যাওয়াটা ক্যান্সেল করে দে। রোজ তামান্নাকে চুপ করতে বলে রোজকে বলল। আচ্ছা, তুই যেভাবে ইচ্ছে সেভাবে যাস। রোজ উপরে চলে গেল।
পরের দিন সবাই রেডি হয়ে নিচে নামলো। মেঘ সবার কোলেই কাঁদছে, কিন্তু রোজ কোলে নিলেই চুপ হয়ে যাচ্ছে। এদিকে রাতে রোদের খুব জ্বর এসেছে, যার জন্য রোদ যেতে পারবে না বলেছে। রোজের আম্মু বলেছে উনি রোদের কাছে থাকবে, কিন্তু তামান্নাও বলেছে থাকবে। মেঘকে ওনাদের সাথে নিয়ে যেতে তামান্না অনেক বলায় ওনারা চলে গেল, কিন্তু রোজ মেঘকে নিয়ে আলাদা গাড়িতে গেল। মাঝ রাস্তায় নীরব রোজের গাড়ি থামিয়ে দিল। রোজ গাড়ি থেকে মেঘকে নিয়ে নেমে গেল, তারপর রেগে বলল। গাড়ি থামালি কেন? নীরব অসহায় ফেস করে বলল, প্লিজ রোজ, আমাকে লিভ দাও। আজকে বিজনেস পার্টি আছে, আর আমার গাড়িটা খারাপ হয়ে গিয়েছে। ড্রাইভার আঙ্কেলকে বলো চলে যেতে, গাড়ি আমি ড্রাইভ করে যাব। প্লিজ এই হেল্পটা করো। রোজ বিরক্ত নিয়ে বলল। ওকে চলো। নীরব থ্যাংক ইউ বলে গাড়িতে উঠল। নীরবের পাশের সিটে মেঘকে করে করে রোজ বসা। রোজ একটা কালো শার্ট পরেছে, সাথে ব্লু কালারের জিন্স প্যান্ট, কালার করা চুলগুলো জটি করা, হাতে একটা কালো বেল্টের ঘড়ি। যে কেউ দেখলে ভাববে এটা একটা পরিবার। 5 স্টার হোটেলের সামনে গিয়ে গাড়ি থামালো। রোজ আর নীরব একসাথে ভেতরে ঢুকলো। মেঘ রোজের চুল ধরে টানছে, রোজ বারবার ছাড়াচ্ছে, মেঘ বারবার ধরছে। এখানে গান গাওয়ার লোক এসেছে, কয়েকটা ছেলে গ্রাম থেকে এসেছে। এর ভিতর একজনের নাম শান্ত। সবার আগে নাকি শান্ত গান গাইবে। শান্ত স্টেজের এক কোণে দাঁড়িয়ে আছে, নীরব মেঘকে কোলে নিয়ে আদর করছে। রোজ চুল ঠিক করে মেঘকে নিল। স্টেজের প্রথম সারিতে রোজের বাবাই আম্মু বসা। রোজ আর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু তোমার নাতনিকে নাও তো, আমার চুলগুলো ঠিক রাখলো না। বলে ও মেঘকে ওর আম্মুর কোলে দিল। রোদের আম্মু কোলে নিতেই মেঘ কেঁদে দিল, আর আদ্য আদ্য ভাষায় বলল, মাম্মা। রোজ বুঝলো ওর কোলে মেঘ থাকবে, তাই আবার মেঘকে কোলে নিল। মেঘ রোদের বুকের পাশে লেপ্টে চুপ হয়ে গেল। শান্ত মুচকি হাসলো। পাশ থেকে একজন বলল, কি রে শান্ত, হাসতেছিস কেন? শান্ত তার ভাষায় বলল, দেখতেছি বড়লোকের বিরাট কারবার। এর মাঝে স্টেজে শান্তর নাম নিল। শান্তর পুরো নাম শান্ত মাহমুদ, সাথে এটাও বলল গ্রাম থেকে আগত। শান্ত স্টেজে উঠে এলো। গাল ভর্তি দাড়ি রাখা, চোখে কালো চশমা, মাথায় গামছা বাঁধা। শান্ত স্টেজে উঠে বাঁশিতে সুর তুলে গান গাইতে শুরু করলো। তারপর সে গান গাইতে লাগলো। গান গাওয়ার দেখে সবাই মুগ্ধ হয়ে শুনছে। গান শেষ হতেই সবাই হাততালি দিল, আর সবাই অনেক প্রশংসা করলো। নীরব এগিয়ে এসে বলল, ওয়াও, মাইন্ড ব্লোয়িং। শান্ত সামান্য হেসে বলল। আমি ইংরেজি জানি না সাহেব। নীরব হেসে বলল। অনেক সুন্দর গেয়েছো। শান্ত এবার হেসে বলল। ধন্যবাদ, মোরে হন যাইতে হইব। বলে হেঁটে বাইরে চলে গেল। গেটের কাছে আসতেই রোজ ডেকে বলল। এই ছেলে শোনো। শান্ত দাঁড়িয়ে পিছনে তাকিয়ে বলল। যে কিছু কইবেন মেম সাহেব? রোজ শান্তর সামনে এসে বলল। তোমার নাম কি? শান্ত হেসে বলল। শান্ত মাহমুদ। রোজ তাসিলের হেসে বলল। ওকে যাও। শান্ত আরেকবার হাসলো, এরপর চলে গেল। রোজও আবার ভেতরে ফিরে এলো। পার্টি শেষ করে সবাই বাড়ি এলো। রোজ মেঘকে তামান্নার কাছে দিয়ে রুমে গেল। মেঘ রোজের কোলেই ঘুমিয়ে পড়েছে। রোজও রুমে গিয়ে যেভাবে ছিল ওভাবেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল, কারণ রাত হলে আবার বেরিয়ে যাবে। রোদের জ্বর কিছুটা কমেছে। মেঘ রোদের পাশেই শোয়া ছিল, তাই ঘুম থেকে উঠে রোদকে দেখে উঠে বসে রোদের পেটের উপর গিয়ে বসে। রোদের মুখে হাত দিয়ে নিজের আদ্য আদ্য ভাষায় বলল, পাপ্পা পাপ্পা পাপ্পা। রোদ নিজের ছেলের কাণ্ড দেখে হাসছে। রোদও উঠে বসে মেঘকে কোলে নিয়ে বলল, আমার পাপ্পা কি তার পাপ্পাকে মিস করছিল? এবার মেঘ মাম্মা মাম্মা করতে লাগলো। তামান্না এসে মেঘকে কোলে নিয়ে খাইয়ে দিল। সন্ধ্যার দিকে রোজের ঘুম ভেঙে গেল। রোজ কাবার থেকে টাকা নিয়ে নিচে এলো, বের হবে এমন সময় রোদ বলল, আজকে না গেলে হয় না? রোজ হেসে বলল। না। তামান্না রোজের কাছে এসে বলল, এভাবে যাবি? এটা বলার কারণ রোজ একটি টি শার্ট পরা আর একটা 3/4 প্যান্ট,
রোজ বিরক্ত নিয়ে বলল, দেখতেই তো পাচ্ছিস এভাবে যাচ্ছি। বলে বেরিয়ে গেল। সবাই মন খারাপ করে বসে রইল। রোজ গাড়ি স্টার্ট দিয়ে সোজা ক্লাবে চলে গেল। গাড়ি থেকে নেমে একটা সিগারেট ধরালো। এরপর গাড়ি থেকে হেলান দিয়ে এক মনে সিগারেট খেতে লাগলো। একটা শেষ হতেই আর একটা ধরাচ্ছে। এভাবে প্রায় 5টা সিগারেট শেষ করলো। ক্লাবে ঢুকবে এমন সময় নীরবে সে হাজির। রোজ দাঁতে দাঁত চেপে ভেতরে গেল। রোজের পিছনে নীরবও গেল। আজকে ক্লাবে অন্যরকম আমেজ, তাতে রোজের কোনো মাথা ব্যথা নেই। রোজ নিজের মতো বাড়ি গিয়ে বসলো। এক বোতল মদ নিয়েই খেতে শুরু করলো। 8টা বাজতেই হইচই শুরু হয়ে গেল। রোজ বিরক্তিকর ফেস করে বলল, আজকে এত হইচই কেন, মিউজিক ছাড়া? একটা ছেলে শুনে বলল, কারণ আজকে রকস্টার আবির রাজাতে গান গাইবে। রোজ নিজের মতো বসে রইল। একটু পরেই সবাই আবির নাম জপতে লাগলো। তখন একটা ছেলে ক্লাবের ড্যান্স ফ্লোরে এলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। রোজ পিছন থেকে দেখলো ছেলেটার পরনে ব্ল্যাক ড্রেস, মুখে মাস্ক লাগানো, চুলগুলো বিদেশিদের মতো কালার করা, চোখে কালো সানগ্লাস লাগানো। ছেলেটা মাইক্রোফোন মুখে নিয়ে বলল, আর ইউ রেডি গাইস? রোজও হেলে দুলে এগিয়ে গেল। ছেলেটা একবার রোজকে দেখলো। রোজকে দেখে গান গাইতে শুরু করলো। গান গাইতে গাইতে আবির রোজের সামনে গেল। রোজের কাছে গিয়ে রোজের বিভিন্ন জায়গায় হাত দিয়ে স্পর্শ করছে। আবির রোজের কোমরে হাত দিয়ে আছে। রোজের খুব রাগ লাগছে আবিরের ছোঁয়াতে। কিন্তু আবির রোজকে এমনভাবে ধরেছে রোজ কিছুই করতে পারছে না। আবির রোজকে নিয়ে ড্যান্স করতে লাগলো। এক পর্যায়ে হঠাৎ লাইট অফ হয়ে গেল। তখনই রোজ অনুভব করলো ওর হাত জ্বালা করছে। তবে রোজ একটু টু শব্দও করলো না। যেই মেয়ে কিনা হালকা ব্যথা পেলে পুরো বাড়িটা মাথায় তুলে নিত, লাইট অন হতেই দেখলো হাতে গোল দাগ আর নিচে সিগারেট পড়ে আছে। রোজের হাত থেকে রক্ত পড়ছে। রোজ বুঝলো কেউ ওর হাতে সিগারেট চেপে ধরেছিল, কিন্তু বুঝতে পারছে না কে হতে পারে। আবির তো পাশেই আর একটা মেয়েকে নিয়ে ব্যস্ত। রোজ একটা মদের গ্লাস নিল, পোড়া জায়গায় মদ ঢেলে দিল। যে যে ওর পোড়া জায়গা দেখেছে সবাই এমন ঘটনা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। নীরব দৌড়ে এসে রোজের হাত ধরে বলল, রোজ তোমার হাতে কি হয়েছে? রোজ হাত ছাড়িয়ে বলল, তেমন কিছু হয়নি নীরব, কোনো কাপুরুষ যেন পেছন থেকে ছুরি মেরেছে। এনিওয়ে, আজকে আমি চলে যাচ্ছি। নীরব অবাক হয়ে বলল, এত তাড়াতাড়ি? রোজ তাকাতেই নীরব মিনমিন করে বলল, না মানে তুমি তো অনেক লেট করে যাও। রোজ কিছু না বলে চলে গেল। বেচারা নীরবও আর কিছু বলল না। কী বা বলবে? ও ক্লাবে আসেই রোজের জন্য। তাই নীরবও আর থাকলো না, চলে গেল। রোজ আজকে আগে বাড়ি আসায় সবাই বোধ দেখার মতো চমকে গেল। রোজ সে সবাই ইগনোর করে রুমে গেল। রুমে গিয়ে ইচ্ছা মতো ড্রিঙ্কস করতে লাগলো। এত বেশি ড্রিঙ্কস করাতে কন্ট্রোল হারিয়ে ফেলল। রোদ এসেছিল রোজকে ডাকতে খাওয়ার জন্য, বাট এসব দেখে আজকে অনেক রেগে গেল। রোজকে টেনে উঠিয়ে ঠাটিয়ে এক থাপ্পড় মেরে বলল, আর কত কত নিচে নামবে তুই? রোদের চিৎকারে সবাই চলে এলো। রোজ ঢুলু ঢুলু করে বলল, আরে ভাই, এত রেগে যাচ্ছিস কেন? আজকে রোজের আম্মুও রেগে গেল। উনি খুব রেগে রোজকে বলল, এই মেয়েটার জন্য মান সম্মান রইলো না। ওর এসব পাগলামি আর কত দেখবো? নেশাখোর একটা, স্বামী মারা গিয়েছে যার, তাকে দেখো কিভাবে ঘুরে বেড়ায়। হ্যাঁ রে, তুই মানুষ আছিস তো নাকি জানোয়ার রূপ নিয়েছিস? রোজ দৌড়ে হেলে দুলে নিচে চলে গেল। রোজকে এভাবে যেতে দেখে রোদ বলল, শিট, এটা কি করে ফেললাম আমি রোজকে সোয়ার মারলাম। রোদও দৌড়ে নিচে গেল, কিন্তু গিয়ে রোজকে পেল না। রোদ ধপ করে বসে পড়ল। রোজ গাড়ি নিয়ে নির্জন একটা রাস্তায় চলে এলো। এরপর গাড়ি থেকে নেমে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, কিন্তু রোজ কিছুই বলছে না, শুধু চোখ দিয়ে পানিই পড়ছে। হঠাৎ রোজ পাগলের মতো হাসতে লাগলো। হাসতে হাসতে বলল, হ্যাঁ, তুই বড় বেমান রে, কাকে কি বলবো আমি?
জানি আমি যা করি সেটা হয়তো সব লিমিট ক্রস করে গিয়েছে, কিন্তু কেন এমন করি আমি? কেউ কি আমার মরণের খোঁজ নিয়েছে? সবাই এখন আমার কাজগুলো পচা ডোবা, নেশা, লাথি, পাগলামি এসব মনে হয়। হ্যাঁ, আমি জাস্ট লিমিট ক্রস করছি। আমিও ড্রিঙ্কও করি, সিগারেটও খাই, ছেলেদের সাথে মারপিটও করি, কিন্তু কারো চোখে আমার মনের কষ্টটা পড়ে না। কেউ আমার কষ্টটা দেখলো না। আমিও তো চেয়েছিলাম নর্মাল থাকতে, কিন্তু পারলাম কোথায়? আমি কি আগে এমন ছিলাম? আমি তো আর 5টা মেয়ের মতো স্বামীর সাথে সুখে সংসার করতেছিলাম, কিন্তু সে যখন আমার সাথে বেইমানি করলো, আমার চোখের সামনে ভাইয়া তোকে গুলি করলো, সেটা আমি কি করে মেনে নিতাম? হ্যাঁ, এখন হয়তো বলবি যে তুই তো বেঁচে আছিস, আমিও জানি তুই বেঁচে আছিস, কিন্তু সেই দৃশ্য আমি আর কি করে ভুলবো? যদি তোর কিছু হয়ে যেত, আর তাই তো শুভ্র চৌধুরী শান্তি পেয়েছে। রোজ উঠে গাড়িতে বসে পড়ল, কিন্তু এখান থেকে গেল না। সারা রাত এখানেই পার করে দিল। সকাল 10টায় রোজ বাড়ি গেল, কিন্তু কারোর সাথে কোনো কথা বলল না। গ্রামের একটা মাটির ঘরে বসা শান্ত, আর তার সামনেই বসা বিজলি নামে একটি মেয়ে। শান্ত মাথা থেকে গামছা খুলে বলল, এইখানে বসে আছোস যে? বিজলি মুখ কালো করে বলল, হ, তরে মুই বহুত মিস না, এটা কি করতেছি? শান্ত বিরক্ত হয়ে বলল, শোন বিজলি, এখন আমি ক্লান্ত, তাই একটু ঘুমামু। তুই যা, সারাটা রাত কাম কইরা দেখছোস কেমন লাগে? বিজলি মুখ কালো করে চলে গেল। দুপুর 1টা বাজে, আর আবির এখনও ঘুমানো। আবিরের বাবা এবার আবিরের রুমে এলো। আবির একটা 3/4 প্যান্ট পরে আছে, গায়ে হাতা কাটা একটা গেঞ্জি, কোলবালিশের উপর পা দিয়ে ঘুমানো, কপালে চুল এসে পড়েছে। আবিরের বাবা আবিরের কাছে গিয়ে ডাকলো, আবির, আর কত ঘুমাবি বাবা? আবির আড়মোড়া দিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, ড্যাড, লেট মি স্লিপ না। আবিরের বাবা হেসে বলল, কয়টা বাজে জানিস? তোকে এই নিয়ে কতবার ডেকেছি, ব্রেকফাস্টও করলি না আজ। আবির চোখ বন্ধ করেই বলল, 11টায় করবো ড্যাড। আবিরের বাবা এবার জোরে হেসে বলল, কিন্তু বাবা, এখন যে 1টা বাজে। আবির এবার লাফ দিয়ে উঠে বসলো, তারপর বলল, ও মাই গড ড্যাড, আমাকে আগে ডাকনি কেন? বলে বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। গিয়ে আগে ব্রাশ করে শাওয়ার ছেড়ে দিল। শাওয়ার নিয়ে একটা তোয়ালে পরে বেরিয়ে এলো, আর গেঞ্জিটা গলার উপর রাখা, তবু পেটটা দেখা যাচ্ছে। আবিরের বাবা আবিরকে এভাবে দেখে হাসলো। একজন সার্ভেন্ট আবিরের জন্য কফি নিয়ে এলো। আবিরকে কখনো খালি গায়ে দেখেনি। আজকে খেয়াল করলো আবিরের পেটে একটা গভীর দাগ। এটা দেখে সার্ভেন্টটা বলল, বড় স্যার, ছোট স্যারের পেটে কিসের দাগ? আবির ততক্ষণে শার্ট পরে ফেলেছে। আবিরের বাবা একটা শ্বাস নিয়ে বলল, ছোটবেলায় পড়ে গিয়েছিল, আর পড়ে গিয়ে ওর পেটে কাজ ঢুকে গিয়েছিল। আবির রেডি হয়ে গাড়ির চাবি নিয়ে বলল, বাই ড্যাড। আবিরের বাবা অবাক হয়ে বলল, না খেয়ে কোথায় যাচ্ছিস? আবির যেতে যেতে বলল, বাইরে খেয়ে নেব, বলে চলে গেল গাড়ি নিয়ে। আবির বাবা আর কি বলবে? আবির মুখে মাস্ক লাগিয়ে গাড়ি ড্রাইভ করছে। এর মাঝে একটা গাড়ির সাথে ওর গাড়ি ধাক্কা লাগলো। গাড়ি থেকে বেরিয়ে এলো রোজ। আবির রোজকে দেখে বলল, আবার এই মেয়ে? রোজ হর্ন করে আবিরের সামনে এলো। আবিরের গাড়ির গ্লাস কালো হয় আবিরকে দেখেনি, তাই এসেই জোরে জোরে গ্লাসে বাড়ি দিল। আবিরের কানের পর্দা মনে হচ্ছে ফেটে যাবে। আবির তাড়াতাড়ি গাড়ির গ্লাস নামালো। চোখে কালো সানগ্লাস আর মুখে কালো মাস্ক। রোজ রাতে ড্রিঙ্কস করে থাকায় এখন আবিরকে দেখে ওরা আপসা আপসা মনে পড়ল। আবির গাড়ি থেকে নেমে পড়ল। কি প্রবলেম? হ্যাঁ, রোজ বুড়ো কুচকে বলল। প্রবলেম আমার নাকি তোমার? এই, তুমি ক্লাবের সেই ছেলেটা না?
আবির কপাল কুঁচকে বলল, অপরিচিত কাউকে তুমি বলতে নেই, জানো না? রোজ তাচ্ছিল্যের হেসে বলল, সবাই জানে আমি বেয়াদব, তাই বেয়াদবিটা আমি করে থাকি। বাট তুমিও তো তুমি করেই বলছো। আবির মিনমিন করে বলল, আমি তোমার বড় তাই। রোজ ভেংসি কেটে বলল। হ্যাঁ বুড়ো আপনি। আবির তেরে গিয়ে বলল, কি বললে তুমি? রোজ রেগে উঠে বলল, আপনার এই খাড়াটা গাড়ি সরান, আমি যাব। আবির চোখ ছোট ছোট করে বলল, এই মেয়ে খাটারা বলছো কেন? তুমি জানো এই গাড়ির দাম কত? রোজ মুখ বাঁকিয়ে বলল। জানতেও চাই না। এভাবে বেশ কিছু সময় ঝগড়া করলো দুজন। রোজের হঠাৎ মনে হলো আবিরের ভয় চেনা। আবির ততক্ষণে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিয়ে দিল। রোজ আর আবিরকে পেল না। রোজও গাড়ি নিয়ে চলে গেল। 2 দিন পর শান্ত গ্রাম থেকে শহরে যাচ্ছে। তখনই বিজলি শান্তর সামনে এসে পড়ল। কই যাইবার লাগছোস? শান্ত বিরক্তি নিয়ে বলল, শহরে যাচ্ছি। কেন? বিজলি শান্তকে ঘুরে ঘুরে দেখে বলল। ও মা, এটি কোন ভাষা কোস? শান্ত বিজলির দিকে রাগীভাবে তাকিয়ে বলল, সেটা জেনে তুই কি করবি? বিজলি খেয়াল করলো শান্তর শার্টের বোতামের সামনের দুটো খোলা আর শান্তর বুকে একটা দাগ। সেটা দেখে বিজলি ভ্রু কুঁচকে বলল। এইটা কিসের দাগ? শান্ত শার্টের বোতাম লাগিয়ে বলল, এইটা বিশ্বাসঘাতকের দেয়া দাগ, আর তাকে শাস্তি দিতেই আমি যাচ্ছি, কারণ তার অনেক শাস্তি পাওনা আছে। বলেই হনহন করে চলে গেল। বিজলি বোকার মতো দাঁড়িয়ে আছে। ওর মাথায় কিছুই ঢুকছে না। বিজলি নিজেই বিড়বিড় করে বলল, ওর লগে কেডা বেমানি করছে? এগুলো কি কইয়া গেল? আর আজকে কেমন শহরের মানুষগো মতো কথা কইল? এটা কোন শান্তরে দেখলাম মই? রোজ বসে টিভি দেখছে। আজকে ওর বাইরে যেতে ইচ্ছা করছে না। কেন ইচ্ছা করছে না সেটা ও নিজেও জানে না। এর মাঝে মেঘ রোজের কাছে এলো। এসে রোজের শার্ট ধরে টানছে। রোজ বুঝলো মেঘ কোলে উঠতে চাইছে, তাই মেঘকে কোলে নিয়েই টিভি দেখছে। সবাই রোজকে বাড়ি দেখে খুশি হলো। চ্যানেল পাল্টাতে পাল্টাতে একটা চ্যানেলে চোখ আটকে গেল, আর সেটা হচ্ছে নিউজ চ্যানেল। নিউজে দেখা যাচ্ছে 4 জন ছেলে খুন হয়েছে, আর 4 জনকে দেখে রোজ আরও চমকে গেল। এক প্রকার শকড হলো রোজ। এরা সেই ছেলেগুলো যারা রোজকে টাচ করেছিল, আর তার জন্য রোজ এদের মেরেছিল। কিন্তু রোজের বোধগম্য হচ্ছে না যে ওদের এত বাজেভাবে কে মারতে পারে। নিজে এটাও বলল যে 2 বছর আগে ঠিক এভাবেই মাঝে মাঝে মৃত লাশ পাওয়া যেত। এদের মারার স্টাইল আর 2 বছর আগের লাশগুলো মারার স্টাইল সেম। তাহলে কি সেই অজানা মাফিয়া ফিরে এসেছে? রোজের হাতে থেকে রিমোট পড়ে গেল। মেঘকে সোফায় বসিয়ে রোজ দাঁড়িয়ে গেল। রোজ মাফিয়া বলতে শুধু শুভ্রকে চেনে। তাহলে কি শুভ্র ফিরে এসেছে? না না, এটা কি করে হতে পারে? 2 বছর পর শুভ্র কোথা থেকে আসবে? রোজ জানে যে শুভ্র এভাবে খুন করে। শুভ্রও তো জানতো না যে রোজ জেনে গিয়েছিল ও মাফিয়া। রোজ নিজের চোখে ওকে খুন করতে দেখেছিল। যেদিন শুভ্র মরল তার আগের দিন রোজ সবটা জেনে গিয়েছিল। বাট কি করে ফিরবে? আর যদি এটা শুভ্র না হয় তো কে? এসব ভেবে রোজ পাগল হয়ে যাবে মনে হচ্ছে। রোজ দৌড়ে রুমে চলে গেল। রাত 11টা বাজে। আবির বের হচ্ছে। তখন আবিরের বাবা বলল, কোথায় যাচ্ছিস? আবির পেছনে তাকালো। আবিরের বাবা আবিরকে দেখে বলল, অফিস থেকে এসে তো তোকে দেখিনি। সেভ করলি কখন? আর চুল কালো করলি কখন? আবির মুচকি এসে বলল, ওসব বুঝবে না ড্যাড, আমি পুরোটাই একটা রহস্য। বলে বাঁকা এসে চলে গেল। সেই ব্রিজের উপর দাঁড়িয়ে কেউ একজন গাইছে সেই গান, যেটা শুভ্রর গান। পুরো গানটাকে মাস্কটা একটানে খুলে ফেললো। এরপর সানগ্লাসটা খুললো, মোবাইলটা বের করে ফ্ল্যাশ অন করে ছবি তুললো। কারণ এখন রাত 12টা বাজে। নিজের ছবি নিজে দেখে হাসলো। এরপর হঠাৎই রেগে গেল। এত পরিমাণ রেগে গিয়েছে যে কপালার ঘাড়ের রগ ফুলে গিয়েছে। এক আঙ্গুল ঘষতে ঘষতে বলল, আমি ফিরে এসেছি জান।
নিজের প্রতিশোধ নিতে ফিরে এসেছি। জানি না তোমাকে কতটা শাস্তি আমি দিতে পারবো, কারণ আজও যে তোমাকে আমি ভালোবাসি। তাই তো তোমাকে যারা টাচ করেছে তাদের আমি উপরে পাঠিয়ে দিয়েছি। সে তুমি আমাকে যতই মারতে চাও, তোমার জন্য আমি আমার অস্তিত্ব হারাতে বসেছি। নিজেকে আজকাল চিনতে পারি না যে আমি আসলে কে, শান্ত মাহমুদ নাকি আবির রেজাদা নাকি শুভ্র চৌধুরী। বাট নো বেবি, নিজেকে হারাইনি, বিকজ আই অ্যাম শুভ্র চৌধুরী। তোমার জন্য আমি 1 বছর 6 মাস জীবন থেকে হারিয়েছি। গ্রামের গরিব মানুষগুলো আমাকে বাঁচিয়ে তো নিয়েছে, বাট আমার সঠিক চিকিৎসা করতে পারেনি। আর তুমি আমার ভালোবাসা হয়ে আমাকে মারতে চেয়েছো। আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা জানি না, বাট ইয়েস, শাস্তি তোমাকে পেতেই হবে মাই রেড রোজ। এবার শান্ত বা আবির না, শুভ্র হয়ে তোমার সামনে আসব। অনেক হিসাব মেলানোর আছে, অনেক সত্যি আমাকে জানতে হবে। রোদ যে বেঁচে আছে সেটা আমি জানি, আর মেঘ হচ্ছে রোদ আর তামান্নার ছেলে। আর নীরবের সাথেও তোমার কোনো রিলেশন নেই। আমাকে মারতেও চাইলে তুমি, আবার এভাবে পাল্টেও গেলে, ওয়াই? আর আমি ব্রিজ থেকে পড়ে যাওয়ার পর সবাই যখন এটা জানলো যে আমি মৃত, তার 3 দিন পর রোদ কোথা থেকে ফিরল? বাট সবার আগে তুমি শাস্তি পাবে। তোমার ধারণাও বাইরে থাকবে যে সেই শুভ্র তোমাকে পাগলের মতো ভালোবাসতো। ইনফ্যাক্ট এখনও ভালোবাসে। সে এমন কিছু করবে, এবার তুমি ঠিক পাবে। ঠিক তোমাকে পেতেই হবে, এই আমাকে কাছে পাওয়ার জন্য। সামনে তো আমি তোমার আসবই, বাট একদম ঠিক টাইমে বেবি। এবার খেলার গুটি পাল্টে যাবে, আর এবার এই খেলা চলবে আমার নিয়েবে। সো গেট রেডি রেড রোজ। শুভ্র ওখান থেকে আবার সেই বাড়িতে গেল যেখানে আবির হয়ে এতদিন থেকেছে। ওখানে গিয়ে সোফায় বসলো। এরপর সবটা ভাবতে লাগলো কীভাবে ও শান্ত আর আবির দুটো ক্যারেক্টার একসাথে সামলাচ্ছে। আর এসব কিছু পসিবল হয়েছে একজনের জন্য, শুভ্র সেদিন ব্রিজ থেকে পড়ার পর। অতীত। শুভ্র ব্রিজ থেকে যেখানে পড়ে সেখানে পড়লে হয়তো বেঁচে থাকার কথা না, কারণ নিচে গভীর কূপ ছিল। কিন্তু সেদিন নদীতে অনেক স্রোত ছিল, আর শুভ্র ভাসতে ভাসতে গ্রামে চলে যায়। শুভ্র গিয়ে পড়েছিল একটা মরা কাঠের উপর। কাঠটা অনেকটা মোটা হওয়াতে শুভ্র ওটাতেই থেকে যায়, আর স্রোত বেশি হওয়ায় ভাসিয়ে নিয়ে যায়। আর শহর থেকে এই গ্রামটাও বেশি দূরে না। গ্রামের মানুষ তখন খেতে কাজ করছিল, আর নদীটাও ক্ষেতের পাশ দিয়ে বয়ে চলেছে। হঠাৎ একজনের চোখ পড়ে ভেসে আসা শুভ্রর দিকে। লোকটা চেঁচিয়ে বলে ওঠে, আরে ওই দেখো দবির মিয়া, একটা পোলা ভাইসা যাইতেছে। লোকটার কথায় সবাই তাকায়, দেখে সত্যি একজন ভেসে যাচ্ছে। দবির মিয়াও এটা দেখে বলল, আরে পোলাটারে বাঁচানো দরকার। কয়েকজন নদীতে ঝাঁপ দিয়ে শুভ্রকে তুলে আনে। শুভ্রর শ্বাস খুব আস্তে চলছিল। দবির মিয়া শুভ্রকে দেখে বলে, পোলাটারে তো বড়লোক মনে হইতাছে, আর কি সুন্দর চাঁদের লাহান চেহারা, দেখছস তোরা? সবাই হা বলল এটা শুনে। দবির মিয়া বসে দেখতে লাগলো শ্বাস আছে কিনা। তাই উনি শুভ্রর বুকে কান পাতল, আর নাকে হাত দিয়ে দেখলো শ্বাস চলছে, তবু আস্তে। এবার উনি খেয়াল করলো শুভ্রের বুকে দাগ আর রক্ত। উনি চট করে শুভ্রের শার্টের বোতাম খুলে ফেলল। এবার সবাই চমকে গেল। শুভ্রের পেটে ছুরির গভীর আঘাত, আর বুকেও গুলি লেগে গোল দাগ হয়ে আছে। দবির মিয়া চেঁচিয়ে বলে উঠল, তোরা খাইয়া কি দেখোস? জলদি ডাক্তার ডাক, পোলাটারে বাঁচানো লাগবো। কয়েকজনকে গ্রামের ছোট্ট হসপিটালে ডক্টর নিয়ে আসে। ডক্টর এসে গুলিটা বের করে দেয়, আর সাথে ক্ষতটার জায়গায় ব্যান্ডেজ করে দেয়। একটা ক্রিম দিয়ে যায় ক্ষতটার জায়গায় লাগানোর জন্য। দবির মিয়া শুভ্র সেন্স না আসায় বলে, পোলাটার হুশ আসে না কে ডক্টর? ডক্টর একটু চুপ থেকে বলে, ওনার আঘাতটা অনেক গভীর, শহরে ট্রিটমেন্ট করালে না হয় বোঝা যেত। আর সঠিক ট্রিটমেন্ট মানে চিকিৎসা ঠিকই হতো, কিন্তু গ্রামে এসব সম্ভব না। তাই ওনার সেন্স কবে আসবে জানি না। বলে ডক্টর চলে গেল। সবাই হতাশ হয়ে ওভাবে শুভ্রকে দেখে। দবির মিয়ার বউ শুভ্র যথেষ্ট খেয়াল রাখে।
তবে ওনারা চিকিৎসা করাতে পারে না। এভাবে 1 বছর 4 মাস চলে যায়। শুভ্রর চেহারার নকশা ততদিনে পাল্টে গিয়েছে। একদিন এই গ্রামের মোড়লের ছেলে আসে গ্রাম দেখতে। উনি এলে আগে দবির মিয়ার বাড়ি যায়। দবির মিয়ার বাড়িতে শুভ্রকে দেখে অবাক হয়ে বলে, ছেলেটা কে দবির? দবির মিয়া ওনাকে সব ঘটনা খুলে বলে। তারপর উনি বলে, ওর চিকিৎসা আমি করাবো। আমি ওকে শহরে নিয়ে যাব, প্রয়োজনে আমি ওকে বিদেশে নিয়ে যাব। দবির মিয়া শুভ্রের মাঝে অন্য কিছু দেখেছিল। সবাইকে বলে উনি শুভ্রকে ডিরেক্ট লন্ডনে নিয়ে যাবে। শুভ্রর নাম ওখানে বলে আবির রায়জাদা, কারণ ওনার ছেলের নামও আবির ছিল। আবির বিয়ে করে বউ নিয়ে আমেরিকা চলে গিয়েছে, আর বলে গিয়েছে কোনোদিন ফিরবে না। লন্ডনে সঠিক চিকিৎসা পেয়ে 2 মাস পরে শুভ্র সেন্স আসে। সেন্স আসার পর ও অবাক হয়ে চারদিক তাকিয়ে বলে, এটা তো লন্ডন মনে হচ্ছে, আমি এখানে কি করে এলাম? তখনই ডক্টররা আর রাজন রায়জাদা কেবিনে আসে। রাজন রায়জাদা গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বলে, আবির, আমার আবির। শুভ্র ওনাকে সরিয়ে বলে, কে আবির? উনি শুভ্রকে সব কিছু বলে। সব শুনে শুভ্র কিছু বলতে গিয়েও থেমে যায়। কয়েকদিন পর শুভ্রকে উনি বাড়ি নিয়ে যায়। আয়নায় নিজেকে দেখে অবাক হয় শুভ্র। চেহারার একই হাল হয়েছে, মুখ ভর্তি দাড়ি। শুভ্র এটাও জানে যে 1 বছর 6 মাস পর ওর সেন্স এসেছে। শুভ্র সেই রাতের কথা ভাবতে থাকে, আর এখানে বসেই শুভ্র গেম প্ল্যান সাজিয়ে ফেলে। বাংলাদেশে ফিরে আগে সে গ্রামে যায়। গ্রামের মানুষদের নানাভাবে বুঝিয়ে ওকে শান্ত হতে রাজি করায়, আর গ্রামের ভাষা শিখে নেয়। তবে শুভ্রকে এসব শেখাতে দবির মিয়ার বইয়ের নেকারি চোবানি খেতে হয়েছে। এখানে 15 দিন থেকে এই ভাষা শেখে, আর গ্রামের লোকের কাছে হয়ে যায় শান্ত মাহমুদ। কিছুদিন পর কোথা থেকে বিজলি আসে, তবে শুভ্র রাজন রায়জাদাকে কিছু বলে না। ওনার কাছে আবির হয়ে থাকে, আর মাঝে মাঝে গ্রামে আসে, এটা প্রমাণ করতে যে ও গ্রামের। এর ফাঁকে ও সব ডিটেলস জেনে নেয়। গত 1 বছর 6 মাসে কি হয়েছে, রোজ কিভাবে পাল্টে গিয়েছে সব কিছু। আর প্রথম শান্ত হয়ে রোজের সামনে যায়, পরে রকস্টার আবির রায়জাদা হয়ে যায়। বর্তমানে শুভ্র সোফায় এভাবে থাকতে থাকতে ওখানেই ঘুমিয়ে পড়ে। আবিরের বাবা রাজন রায়জাদা এসে শুভ্রকে এভাবে দেখে হাসতে হাসতে বলে, দেখো ছেলেটার কাণ্ড, এভাবে ঘুমিয়ে পড়েছে। উনি গিয়ে শুভ্রকে ডাকতে থাকে। শুভ্র আলসেমি ঝেড়ে উঠে বসে বলে, গুড মর্নিং ড্যাডি। আবিরের বাবা হেসে বলে, গুড মর্নিং মাই সান। শুভ্র মুচকি হাসে ওনার কথায়। শুভ্র নেক্সট প্ল্যান করে রেখেছে, আর তাই এখনও আবির হয়ে আছে। শুভ্র রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। এরপর দুজনে একসাথে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট করতে করতে শুভ্র বলে, ড্যাড, আমি লন্ডন যেতে চাই। আবিরের বাবা ব্রু কুচকে বলে, হঠাৎ যেতে চাইছো? শুভ্র গাল ফুলিয়ে বলে, ইয়েস ড্যাড, ইটস আর্জেন্ট ফর মি। আবিরের বাবা হেসে বলে, ওকে, 2 দিন ওয়েট করো। শুভ্র খুশি হয়ে বলে, থ্যাংক ইউ সো মাচ ড্যাড। এরপর ব্রেকফাস্ট করে রুমে গিয়ে বলে, খেলার গুটি পাল্টে গিয়েছে, এবার শুভ্র চৌধুরী তার আসল চালটা দেবে। রোজ মাত্র ঘুম থেকে উঠল। ঘুম থেকে উঠেই সিগারেট ধরালো। তামান্না এসেছিল রোজকে ডাকতে। রোজের এমন অবস্থা দেখে তামান্না বলল, এসব কি রোজ? রোজ তামান্নার দিকে তাকিয়ে বলল। কেন সব? তামান্না রোজের সামনে এসে বলল। ঘুম থেকে উঠেই সিগারেট খেতে হবে? রোজ হেসে বলল। আরে তুই জানিস না। তামান্না ভ্রু কুঁচকে বলল। কি জানবো? রোজ তাচ্ছিল্যের হেসে বলল। আমার দিনই তো শুরু হয় সিগারেট দিয়ে। বলে হু হু করে হেসে দিল, যেই হাসির মাঝে লুকিয়ে আছে বুক ফাটা চিৎকার আর কান্না। রোজ সিগারেট শেষ করে বলল, কেন এসেছিস বল? তামান্না মুচকি হেসে বলল। তোর খুব কষ্ট হয় না? রোজ অবাক হয়ে বলল। কিসের কষ্ট? তামান্না রোজের পাশে বসে বলল। লুকাতে চাইছিস? রোজ আমতা আমতা করে বলল। আজব, কি লুকাবো? তামান্না আবারও হেসে বলল। আমি জানি তোর কষ্ট হয়, তোর অনেক বেশি কষ্ট হয়। হ্যাঁ, যা তুই প্রকাশ করিস না, কাউকে দেখাতে চাস না, কিন্তু কেন রোজ?
আমরা তো তোর পর না, তাই না? তুই কেন এভাবে নিজেকে শেষ করে দিচ্ছিস? দা ভাইয়ের জন্য কি তোর কষ্ট হয় না? হয়তো হয়, জানি, তাহলে কাঁদিস না কেন? রোজ উল্টো দিকে ঘুরিয়ে আছে। ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঠোঁটগুলো অসম্ভব কাঁপছে, যেন কিছু বলতে চাইছে, তবুও নিজেকে স্ট্রং রেখে বলল, বেশি জানিস তুই, বুঝলি? আমার কোনো কষ্ট নেই, আমার আবার কিসের কষ্ট থাকবে? আমি আমার লাইফে বিন্দাস আছি। বলে ওয়াশরুমে চলে গেল। তামান্নাও বড় একটা শ্বাস ছেড়ে চলে গেল। একটা টি শার্ট আর 3/4 প্যান্ট পরে নিচে এলো। হাতে বাইকের চাবি আজকে। কাউকে কিছু না বলে চলে গেল বাইক নিয়ে। মাথায় হেলমেট নেই আজকে। রাস্তায় জ্যামে দাঁড়াতে হলো। পাশেই শুভ্র গাড়ি নিয়ে দাঁড়ানো। ওর চোখ গেল রোজের দিকে। গাড়ির গ্লাস কালো হওয়ায় ভেতর থেকে সব দেখা গেলেও বাইরে থেকে ভেতরে কিছুই দেখা যাবে না। রোজকে এভাবে দেখে শুভ্রর রাগে শরীর জ্বলছে। শুভ্র গাড়ির কাছে ঘুষি দিয়ে বলল, এর শাস্তি তুমি পাবে মিসেস চৌধুরী। জ্যাম ছাড়তে রোজ বাইক নিয়ে চলে গেল। রোজের পিছে শুভ্রও গেল। আসলে রোজকে ফলো করছে শুভ্র, তবে রোজ বাইক নিয়ে শপিং মলে এলো, তাই শুভ্র সেখান থেকে চলে গেল। রোজকেও একটা প্যান্ট আর শার্ট কিনলো। হঠাৎ একটা গ্রাউন্ডে ওর চোখ আটকে গেল। সেদিকে মুচকি হেসে যেতে গিয়েও থেমে গেল। একবার নিজের দিকে তাকিয়ে মুখ কালো করে বলল, আমি এসব পড়ি না। পেছন থেকে কেউ একজন বলল। তো এখন কি পড়ো? রোজ পিছনে তাকিয়ে বলল। এখানেও তুমি? নীরব হেসে বলল, ইয়েস বেবি, আগেও বলেছি। রোজ রেগে বলল। শাট আপ, শুনতে চাইনি। নীরব দাঁত কেলে বলল। ওকে বেবি। রোজ রেগে গজগজ করতে করতে চলে গেল। নীরব গিয়ে ওই গাউনটা কিনে নিল আর বলল, এটা তোমার পড়তেই হবে। গ্রাউন্ডটা নিয়ে নীরব চলে গেল। রোজ শপিং মল থেকে বাড়ি চলে আসে। রাতে ওখান থেকে একটা নীল শার্ট আর কালো প্যান্ট পরে। এরপর ক্লাবের উদ্দেশ্যে বেরিয়ে যায়। ক্লাবে গিয়ে আগে ড্রিঙ্কস করে। আজকে নীরব এখনও আসেনি। শুভ্র আগে থেকে সব ঠিক করে রেখেছে। শুভ্র চোখ দিয়ে ইশারা করাতেই একজন ওয়েটার রোজের ড্রিঙ্কসে হালকা ড্রাগস মিশিয়ে দিল। রোজ সেটা না দেখেই ড্রিঙ্কস নিয়ে ড্যান্স ফ্লোরে চলে গেল। শুভ্র মুখে মাস্ক লাগিয়ে ড্যান্স ফ্লোরে এলো। এদিকে রোজ পুরো ড্রিঙ্কস শেষ করে ফেলছে। একটু পরেই রোজের কেমন অদ্ভুত লাগা শুরু করলো। মাথাটা কেমন যেন ঘুরছে আর সব কিছু কেমন ঝাপসা দেখছে। আস্তে আস্তে সেটা তীব্র হতে লাগলো। তখনই শুভ্র গিয়ে রোজকে কোলে তুলে নিল। রোজকে নিয়ে ক্লাবের একটা রুমে চলে এলো। রুমে এসেই রোজকে বিছানায় শুয়ে দিল। নিজের মুখ থেকে মাস্ক খুলে ফেলল। রোজ ঝাপসা চোখে সেদিকে তাকালো আর তাকিয়েই চমকে গেল, কারণ ওর সামনে শুভ্র দাঁড়িয়ে আছে। রোজ চোখ ডুলে আবার তাকালো। না, ঠিকই দেখছে রোজ। রোজ হেলে দুলে গিয়ে শুভ্রকে জড়িয়ে ধরে বলল, শুভ্র, তুমি বেঁচে আছো? শুভ্র রোজকে টেনে সরিয়ে বলল, আমাকে দেখি খুশি হওনি? রোজ ঢলতে ঢলতে বলল, তুমি শুভ্রর ভূত নও তো? শুভ্র রোজের ঘাড়ে কামড় দিল। রোজ ভ্যাবা করে কেঁদে বলল, তুমি একটু ভালোবাসো না আমাকে? শুভ্র মুচকে হেসে বলল, কে বলল ও অনেক ভালোবাসি? রোজ শুভ্রকে আবার জড়িয়ে ধরে বলল, তাহলে আমাকে আদর করো। শুভ্র বাঁকা হেসে বলল, পারবো না। রোজ নিজের শুভ্র ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। শুভ্র এতক্ষণ এটারই অপেক্ষা করছিল। শুভ্র রোজকে নিয়ে বিছানায় গেল। আরও একবার হারিয়ে গেল দুজন দুজনের মাঝে। সকালে রোজের ঘুম ভাঙতে রোজ নিজেকে নিজের বিছানায় পেল। রোজ মাথা ধরে উঠে বসল। চারদিক তাকিয়ে দেখলো এটা ওর রুম, কিন্তু রোজের মনে আছে ও ক্লাবে ছিল, তাই বলল, আমি এখানে কি করে এলাম? তখন তামান্না এসে বলল, আরে তুই বেশি ড্রিঙ্ক করে ফেলেছিলি নাকি? তাই ওই নীরব না কি যেন নাম, সেই ভাইয়াটা তো কে দিয়ে গিয়েছে। রোজ ভাবতে লাগলো, কালো তো বেশি ড্রিঙ্কস করেনি, তাহলে কেমন ঝাপসা ঝাপসা কি যেন মনে পড়ছে, বাট সবটা মনে করতে পারছে না। রোজ আর বেশি চাপ নিল না, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। এভাবে দিন কাটতে লাগলো। সেই রাতের পর শুভ্র লন্ডন চলে গিয়েছে। 2 মাস পর ইদানিং রোজ কিছু খেতে পারছে না।
সব কিছুতে কেমন যেন গন্ধ গন্ধ লাগছে ওর কাছে। আর কিছু খেলেই বমি করে দেয়, শরীরটাও খুব উইক লাগছে। রোজ ভেবেছে ও এত ড্রিঙ্কস করে তাই। গাড়ির চাবি নিয়ে রুম থেকে বের হতেই মাথাটা চক্কর দিল। রোজ সেখানেই সেন্সলেস হয়ে পড়ে গেল। রোদ এসেছিল রোজকে ডাকতে, আর এসে রোজকে এভাবে পড়ে থাকতে দেখে ভয় পেয়ে গেল। রোজ সবাইকে ডেকে রোজকে কোলে নিয়ে রুমে এসে বিছানায় শুয়ে ডক্টরকে কল করলো। ততক্ষণ নিজেরা রোজের সেন্স আনার চেষ্টা করছে, কিন্তু রোজের সেন্স আসছে না। ডক্টর এসে রোজকে চেক আপ করে বলল। তারপর ডক্টর বলল, এই সময় এরকম হয়ে থাকে। রোদ ভ্রু কুঁচকে বলল। এই সময় মানে? ডক্টর হেসে বলল। আরে উনি 2 মাসের প্রেগনেন্ট। সবার মাথায় আকাশ ভেঙে পড়ল। রোজের সেন্স আসায় রোজও শুনল। রোজ লাফ দিয়ে উঠে বসে পড়ল। এসব আপনি কি বলছেন? রোদ দাঁতে দাঁত চেপে পড়ল। থ্যাংক ইউ ডক্টর, এবার আপনি আসুন। ডক্টরের ফিস দিয়ে ডক্টরকে পাঠিয়ে রোজকে বিছানা থেকে নামিয়ে পড়ল। এই সন্তান কার রোজ? রোজের নিজের এখনও কিছু মনে পড়েনি, ও আর কি বলবে। আর এসবটাই শুভ্র সিসি ক্যামেরায় দেখছে আর হাসছে। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, মনে পড়ে যাবে রেড রোজ, এবার তুমি আমাকে খুঁজবে। খুঁজতে তোমাকে হবেই নিজের সন্তানের জন্য। বলেই পাগলের মতো হাসতে লাগলো শুভ্র পাগলের মতো হাসতে হাসতেই আবার ল্যাপটপে চোখ রাখলো। রোজ নিজেও কিছু বুঝতে পারছে না, কারণ ওই রাত্রির কোনো কথা ওর মনে নেই। রোজ মাথা চেপে ধরে বসে পড়ল, মনে করার চেষ্টা করতে চাইছে। তামান্না রোজের পাশে বসে পড়ল। রোজ, তোর কি মনে নেই? রোজ আচমকা কেঁদে দিল। সবাই মহা অবাক হয়ে তাকিয়ে আছে। যেই মেয়েকে গত 2 বছরই কেউ কাঁদতে দেখেনি, আজকে হঠাৎ সে কেন কাঁদছে? রোজ হাত জোর করে বলে উঠল। তোমরা আমাকে একটু একা থাকতে দেবে? রোদ হনন করে বেরিয়ে গেল। বাকিরাও আস্তে আস্তে চলে গেল। রোজ পেটে হাত দিয়ে বসে আছে। রোজ চোখ বন্ধ করে ফেলল। কেমন ঝাপসা কিছু ভাসছে চোখের সামনে। রোজ মাথায় হাত দিয়ে চেপে ধরল। মাথাটা কেমন যেন খুব ব্যথা করছে। ধীরে ধীরে সেই রাতের সব কথা মনে পড়ে গেল। রোজ ধপ করে চোখ খুলে ফেলল। স্পষ্ট যেন সবটা চোখের সামনে ভাসছে। রোজের চোখ ছলছল করছে। অস্ফুট আওয়াজে মুখ থেকে বেরিয়ে এলো, শুভ্র, এটা কি করে হতে পারে? তার মানে শুভ্র বেঁচে আছে? ইচ্ছে করে আমার সামনে আসছে না, আর ও ইচ্ছে করে এমন করলো? কিন্তু কেন এমন করছে ও? কোন ভুলে শাস্তি দিচ্ছে আমাকে? রোজ আর কিছু ভাবতে পারছে না। মাথাটা মনে হয় এবার ছিঁড়ে যাবে। রোজ একটা সিগারেট ধরলো। সিগারেটটা মুখে দিতে গিয়েও থেমে গেল। থেমে গিয়ে পেটে হাত দিয়ে বলল, কেন এলি তুই? কেন এসেছিস বল? আমাকে জ্বালাতে এসেছিস? যেভাবে তোর বাবা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে সেভাবে? আমি আর কত সহ্য করব বলতে পারিস? আরে আমিও মানুষ, আমারও কষ্ট হয়। আমি সত্যি আর পারছি না রে, এভাবে কোনো মানুষ বাঁচতে পারে না। শুভ্র অবাক হয়ে সব দেখে বলল, রোজ এসব কি বলল? আমি ওকে জ্বালিয়েছি? আর ও এসব কি বলল? ও কি সত্যি জানে না ওর কি অপরাধ? ও আমাকে মারতে চেয়েছিল, সেটাও ভুলে গেল। আজও আমার বুকে পেটে সে আঘাত আছে, আর ও বলছে ওর কি অপরাধ? শুভ্র ল্যাপটপ রেখে জানালার কাছে গেল। জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে কাউকে ফোন দিয়ে বলল, আজই বাংলাদেশে ফিরবো আমি, সব রেডি রাখ ড্যানি। বলেই ফোন কেটে দিল। এরপর বলল, সময় এসে গিয়েছে মুখোমুখি হওয়ার। এর মাঝে কেউ একজন বলল, তুই কি এটা ঠিক করলি ভাইয়া? শুভ্র সেদিকে তাকিয়ে বলল, নীরব, তুই ভালো করে জানিস আমি কেন এসব করেছি। নীরব শুভ্রের পাশে দাঁড়িয়ে বলল, তাই বলে নিজের বেবিকে খেলার গুটি বানাবি? শুভ্র কিছু বলল না, শুধু হাসল। নীরব আর কিছু বলল না। হ্যাঁ, নীরব শুভ্রর চাচাতো ভাই। আর নীরব কেন শুভ্রকে শত্রু ভাবত পরে জানবেন। রাত 8টা বাজে। রোজ গাড়ির উপর বসে আছে। হাতে আজকে মদের বোতল নেই। চুপচাপ রাস্তার পাশে গাড়ি নিয়ে বসে আছে। আচমকা চিৎকার করে কেঁদে উঠল। রোজের চিৎকারে মনে হচ্ছে আকাশ বাতাসও কাঁপছে। রোজ চিৎকার করে কেঁদে বলল, কেন হলো এমন? বলো, আমার সাথে এমন কেন হলো? আমার জীবনটা কেন এরকম হয়ে গেল? আমার বুকের ভিতর অসহ্য ব্যথা হচ্ছে, দম বন্ধ হয়ে আসতে চাইছে, মনে হচ্ছে আমি যেন মরে যাচ্ছি।
আমার কি দোষ ছিল আল্লাহ? কেন বিনা দোষে আমাকে শাস্তি পেতে হলো? স্বপ্ন দেখা কি পাপ? কাউকে বিশ্বাস করা কি অন্যায়? কাউকে ভালোবাসা কি ভুল? তাহলে আমি কোন ভুলের শাস্তি পাচ্ছি? আমি কোন অন্যায় শাস্তি পাচ্ছি? আমি কোন ভুলে শাস্তি পাচ্ছি? আমি তো স্বপ্ন দেখে পাপ করিনি, আমি তো বিশ্বাস করে অন্যায় করিনি, আমি তো ভালোবেসে ভুল করিনি। তাহলে কেন কেন আমার জীবন এলোমেলো হয়ে গেল? এত কষ্ট কি আমার প্রাপ্য ছিল? ভাগ্য আমাকে নিয়েই কেন খেললো? কেন? রোজ গাড়ি থেকে নেমে বসে পড়ল। এরপর পেটে হাত দিয়ে বলল, ওরই বা কি দোষ? ও কেন বাজে কথা শুনবে? কে বিশ্বাস করবে ও শুভ্র চৌধুরীর সন্তান? সবাই জানে শুভ্র চৌধুরী মৃত। কেন ওর বাবা ওকে শাস্তি দিতে চাইছে? নাকি আমাকে দিতে চাইছে শাস্তি? যদি তাই হয় তাহলে আমি জানতে চাই কোন ভুলে শাস্তি আমি পাচ্ছি। শুভ্র লন্ডন থেকে চলে এসেছে আর এখান দিয়েই যাচ্ছিল। রোজের বলা সব কথাই ও শুনেছে। এবার শুভ্র শকড হয়ে বসে আছে। ওর মাথায় কিছুই ঢুকছে না। রোজ কেন বলেছে যে কোন ভুলের শাস্তি? শুভ্র নিজেকে শক্ত রেখে চলে গেল। রোজ ওখানে কতক্ষণ থেকে বাড়ি ফিরে এলো। 2 দিন পর সকালে রোজ বসে খাচ্ছে। প্রতিদিন ঠিকমতো না খেলেও আজকে খাচ্ছে। খাওয়া শেষ করে উঠতেই রোদ বলল, আজকে তোর আমাদের সাথে নীরবদের বাড়িতে যেতে হবে। রোজ ভ্রু কুঁচকে বলল। নীরবকে কি করে চিনিস তুই? রোদ খেতে খেতে বলল, ভুলে যাচ্ছিস কেন? আমি আর বাবাই বিজনেস করি, ওর বাড়িতে বিজনেস পার্টি আছে। রোজ অবাক হয়ে বলল। এখন আবার কোন বিজনেস পার্টি? তামান্না এগিয়ে এসে বলল, আরে এখানে সব বিজনেস পার্টনাররা থাকবে, আর তোর ভাইয়া নীরবের বিজনেস পার্টনার। রোজ ও বলে চলে গেল। রাতে সবাই মিলে নীরবের বাড়িতে এলো। পুরো বাড়ি লাইটিং করেছে আর খুব সুন্দর করে সাজানো হয়েছে। রোজকে দেখে নীরব এসে বলল, আমি তো ভাবতেই পারছি না তুমি আসবে। রোজ কিছু না বলে আরেক পাশে চলে গেল। সবাই সবার সাথে কথা বলছে, তবে এখানে বেশি মানুষ নেই বললেই চলে। এর মাঝে সাদা লাইট বন্ধ হয়ে নীল লাইট জ্বলে উঠল। আর স্টেজের মতো সাজানো ওখানে টিভি রাখা। স্টেজে একটা ছেলে দাঁড়িয়ে আছে, যাকে চেনা যাচ্ছে না, মুখে মাস্ক থাকায়। ছেলেটা গিটার নিয়ে এসে সুর তুলল। এর মাঝে টিভি অন হয়ে গেল। কিছুটা গান গাইতেই টিভিতে রোজ আর শুভ্রর প্রথম দেখা ছবি ভেসে উঠল। রোজ হা করে তাকিয়ে আছে, সাথে রোজের পরিবারের সবাই। তবে নীরব এক ফোঁটাও অবাক হচ্ছে না। টিভিতে একের পর এক ছবি দেখাচ্ছে, আর প্রত্যেকটা ছবি রোজ আর শুভ্রর। রোজ স্টেজে গেলেই নীরব ধরে ফেলল। রোজ রেগে গিয়ে নীরবকে বলল, নীরব, আমার হাত ছাড়ো। নীরব মুচকি হেসে বলল। আজ না ভাবি। রোজ চমকে বলল, ভাবি মানে? এসব কি বলছো তুমি? নীরব রোজের হাত ছেড়ে বলল, একটু ওয়েট করো, আজ সব জেনে যাবে। রোজের মাথায় কিছুই ঢুকছে না। এসব ছবি এখানে টিভিতে কি করে এলো? আর স্টেজের ছেলেটাই বাকে। এরপর টিভিতে ভেসে এলো সেই 2 বছর আগের রাতের ছবি। সেই রাতে রোজ শুভ্রকে খুন করতে চেয়েছিল। এটা দেখে রোজের মাথায় আকাশ ভেঙে পড়ল। এবার দেখলো রোজ শুভ্রর পেটে ছুরি ঢুকিয়ে দিচ্ছে। এরপর শুভ্রকে ব্রিজের কাছে দাঁড় করিয়ে ওর বুকে গুলি চালিয়ে দিল। এরপর নিজ হাতে ধাক্কা দিয়ে ফেলে দিল। রোদার তামান্না তো জাস্ট শকড। রোজের আগামাথা বুঝতে পারছে না। ও এক দৌড়ে স্টেজে চলে গেল, গিয়েই ছেলেটার মাস্ক টেনে খুলে ফেলল। এবার সবার চোখ বেরিয়ে আসার মতো উপক্রম। রোজ অবাক হয়ে তাকিয়ে আছে। স্টেজে আর কেউ নয়, বরং শুভ্র। রোজ অবাক হয়ে বলল, শুভ্র তুমি? শুভ্র টিভি বন্ধ করে দিল। সাথে সাথে সাদা লাইট জ্বলে উঠল। রোজ তাকিয়ে দেখল এখানে সবাই ওর পরিচিত। ওর পরিবারের লোকজন নীরব আর শুভ্র, এছাড়া আশেপাশে আর কেউ নেই। শুভ্র বাঁকা হাসি দিয়ে বলল, ইয়েস, ইটস মি শুভ্র চৌধুরী, সোয়াগাত নেহি কারোকে হামারা। স্টেজ থেকে নেমে নীরবের কাছে গিয়ে বলল, তো খুব তো বলেছিলে তুই যে ভাইয়া ঠিক টাইমে আসতে পারবি। এবার দেখলি তো কেমন এন্ট্রি মারলাম।
নীরব হাত মিলিয়ে বলল। সুপার ভাই। সবার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। রোদ এগিয়ে এসে বলল। শুভ্র, তুই বেঁচে আছিস? আর টিভিতে এসব কি দেখালি? শুভ্র রোদকে দেখে বলল, যা দেখলি সেটাই ঠিক। তামান্নাও এগিয়ে এসে বলল। রোজ তোকে মারতে চেয়েছিল তা ভাই। শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল, সবটাই তো তোরা নিজেরাই দেখলি। এবার রোজ হাত তালি দিতে দিতে বলল। ওয়াও শুভ্র, কি চাল চেলেছো তুমি? টিভিতে তো সবাইকে সবটা দেখালে। তা তুমি যে আমার ভাইকে মারতে চেয়েছিলে, 2 বছর আগে এয়ারপোর্ট থেকে ফেরার সময় তুমি ওকে গুলি করেছিলে, সেই ছবি এখানে কেন নেই? নাকি নিজের আসল চেহারাটা লুকাতে চাইছো? এটা নেই কেন বলো? শুভ্র অবাক হয়ে বলল, আমি রোদকে মারতে চেয়েছি মানে? আর ইউ ক্রেজি রোজ? আমি রোদকে কেন মারতে চাইবো? রোদ এবার অবাক হয়ে বলল। শুভ্র, তুই কি বলছিস? তুই তো আমাকে গুলি করছিলি, এটাও বলেছিলি তুই মাফিয়া। এটা আমি জেনে গিয়েছিলাম, আর তাই তুই আমাকে মারতে চাস? শুভ্র কিছু একটা ভেবে বলল, ওই দিন কত তারিখ ছিল? রোজ শর্ট করে বলল, আগস্টের 7 তারিখ। এবার শুভ্র খানিকটা হেসে বলল, হ্যাঁ, খুন আমি 7 তারিখে করেছিলাম। তবে সেটা আমি আর নীরব মিলে করেছিলাম, আমাদের বড় চাচু আরহান চৌধুরীকে। সবাই একসাথে বলে উঠল। হোয়াট? শুভ্র হেসে বলল, হ্যাঁ, কারণ ওই লোকটা পাপী, আর আমরা ওনাকে শাস্তি দিয়েছি। রোজ শুভ্রের সামনেই দাঁড়িয়ে বলল। কি প্রমাণ আছে তোমার কাছে যে ওই দিন তুমি তোমার চাচুকে মেরেছো? শুভ্র হেসে বলল, নীরব, তোর ফোনটা দে তো, তুই তো আবার কাউকে মারলে তার ভিডিও করিস। নীরব ওর ফোনটা দিল। শুভ্র সবাইকে একটা ভিডিও দেখালো, যেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে শুভ্র আর নীরব খুন করছে, আর ভিডিওতে বছর সহ মাস এবং তারিখও আছে। রোজ তাচ্ছিল্যে হেসে বলল, তাহলে তুমি কি? তোমরা 2 ভাইও তো পাপী, তোমরাও তো খুনি মাফিয়া। শুভ্র একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, আমরা? হাই নো, আমরা খুন করি, কিন্তু এমন মানুষদের খুন করি যাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই, যারা বেঁচে থাকলে সমাজ নোংরা হয়ে যাবে। রোজ হু হু করে হেসে উঠে বলল, তারপরও তুমি একজন খুনি, তুমি একজন মাফিয়া, এটা পাল্টে যাবে না। আর সাথে তোমার এই ভাই নীরবও। শুভ্র তাচ্ছিল্যে হেসে বলল, হ্যাঁ, যেমন আমাদের অতীত পাল্টে যাবে না, যেমন আমরা আমাদের আম্মু বাবাকে ফিরে পাবো না দিদাকে, ঠিক তেমন। রোদ অবাক হয়ে বলল, মানে? শুভ্রের চোখ ছলছল করছে। কেউ খুনি হয়ে জন্মায় না রোজ, আমিও খুনি হয়ে জন্মাইনি, আর না তো মাফিয়া হওয়ার কোনো ইচ্ছা আমার ছিল। আম্মু বাবাই দিদাকে নিয়ে খুব ভালো ছিলাম আমরা 2 ভাই। নীরবের আম্মু আর বাবাই ছোট থাকতেই মারা গিয়েছে। সব সম্পত্তি আমার বাবাইয়ের নামে ছিল। বাবাই নামকরা বিজনেসম্যান ছিল। আর আমার বয়স যখন 16 বছর, নীরবের বয়স তখন 14 বছর। একদিন আমি আর নীরব ঘুরতে গিয়েছিলাম, কারণ আমরা মাঝে মাঝেই ঘুরতে যেতাম। বাড়ি এসে দেখলাম আম্মু আর বাবাই ফ্যানের সাথে ঝুলছে, আর দিদা রক্তাক্ত হয়ে ফ্লোরে পড়ে যাচ্ছে। আমরা বাড়ি ঢোকার পর একটা গাড়ি বেরিয়ে গিয়েছিল। নিজের পরিবারকে এভাবে দেখে মুহূর্তে দুনিয়াটা থমকে গিয়েছিল। নীরবকে আমার আম্মু আর বাবাই নিজের সন্তানের মতো ভালোবাসতো। সেদিন গলা জড়িয়ে ধরে 2 ভাই চিৎকার করে কেঁদেছিলাম। আমাদের চিৎকার শোনার জন্য সেদিন কেউ ছিল না। আমরা চিরতরে এতিম হয়ে গেলাম। হয়তো সেদিন আমাদের কান্নার সব থমকে গিয়েছিল। এর মাঝে আরহান চাচ্চু এসে হাজির হলো। আমাদের অনেক সান্ত্বনা দিল উনি। সবার লাশ দাফন করার পর চাচ্চু আমাদের কাছে এসে বলল, এই পৃথিবীতে ভালো মানুষের দাম নেই। আমাদের যারা এতিম করেছে তাদের যেন আমি শাস্তি দেই, আর তার জন্য আমাদের গান হাতে নিতে হবে। তখন প্রতিশোধের জন্য নেশাটা মাথায় চড়ে গিয়েছিল। চাচ্চুর কথা মতো চলে এলাম অন্ধকার জগতে। চাচ্চুর সাথে মাফিয়াদের কানেকশন ছিল। চাচ্চু হয়তো ভাবতে পারেনি আমি মাত্র 22 বছর বয়সে সবার লিডার হয়ে যাব, আর বাবার বিজনেস আমি এত ভালো করে সামলাবো। যখন মাফিয়া জগতের লিডার হয়ে আমি গেলাম, আর বিজনেসের জগতেও আমার নাম হলো, সেটা ওনার সহ্য হয়নি। উনি নীরবকে সরিয়ে নিল। নীরবের কানে বিষ ঢাললো বাবাই। ওর বাবাইকে মেরেছে সম্পত্তির জন্য, আর নীরব সেটাই বিশ্বাস করে নিল।
কারণ সম্পত্তি বাবার নামেই ছিল। নীরব আমার বিপক্ষে চলে গেল, কিন্তু ভালোবাসাটা ছিল, তাই কখনো আমার ক্ষতি করেনিও। আর 2 বছর আগেই আমরা জেনেছিলাম আমাদের এতিম করেছে ওই আরহান চৌধুরী, তাই সেদিন আমরা ওনাকে মেরে ফেলি। আর এই 6 মাস যে নীরব তোমার পিছনে যে ঘুরঘুর করতো, ওটা আসলে তোমাকে দেখে রাখতো আমার কথায়। আর এই 6 মাস নীরবই আমাকে হেল্প করেছে। তুমি এরকম কি করে হয়েছো সেটাও আমি জেনেছি। তোমার ভার্সিটির বাজে ফ্রেন্ডদের চক্করে পড়ে তুমি এরকম হয়েছো। কিন্তু তুমি কি করে ভাবলে যে আমি রোদকে মারতে চাইবো? শুভ্রর কথা শুনে সবাই কেঁদে ফেলল। শুভ্রর প্রশ্ন শুনে রোজ বলল, শুভ্রর কথা শুনে রোজ বলল, তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে খুন করতে চাইবো? শুভ্র চমকে বলল, মানে? রোজ চোখ মুছে বলল, ওটা আমি ছিলাম না শুভ্র, আমি জানি না ওটা কে ছিল। এবার শুভ্র কতক্ষণ ভেবে বলল, তার মানে এই পুরোটা কারো প্ল্যান? প্রথমে আমি সেজে রোদকে গুলি করা, আর তারপর রোজ সেজে আমাকে মারতে চাওয়া। আসলে আমাদের ভুল বোঝানো হয়েছে। শিট, এত বড় খেলাটা কে খেলতে পারে? নীরব বলে উঠল। আমিও এখন সেটাই ভাবছি। হুট করেই শুভ্র বলল, আই থিঙ্ক, নো, আই অ্যাম শিওর, আমি বুঝতে পেরেছি। এবার আমি সবার সামনে আনবো ওদের। রোজ এসবে কান না দিয়ে বলল, কিন্তু এত কিছুর পরও এটা পাল্টে যাবে না যে তুমি এই খেলায় নিজের সন্তানকে গুটি বানাতে চেয়েছো। শুভ্র রেগে চেঁচিয়ে বলল, জাস্ট সেট আপ। তুমি ভাবলে কি করে আমি এটা করব? আরে আমার এমন কোনো ইচ্ছা থাকলে তুমি প্রেগনেন্ট জেনে আমি বাংলাদেশে আসতাম না। আমাকে দেখানো হয়েছে তুমি আমাকে খুন করতে চেয়েছো, তবুও আমি তোমাকে ভালোবেসেছি। আর আমি এমন করেছি যাতে তুমি আমাকে না ছাড়তে পারো, যাতে তুমি নিজে আমাকে চাও। আর যদি কোনো খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমি লন্ডনে থেকে যেতাম, আর সবাই তোমাকে খারাপ বলতো, কারণ তোমার কাছে কোনো প্রমাণ ছিল না যেটা দিয়ে তুমি বলতে পারো যে তোমার পেটে আমার সন্তান। কারণ সবার কাছে আমি মৃত। আমি আজও তোমাকে ভালোবাসি, আর আমি আমার সন্তানকেও ভালোবাসি। তুমি কোনোদিন আমাকে বোঝোনি, আর বুঝবেও না। আমার জায়গায় তুমি থাকলে কি করতে বলো? যদি তুমি জানতে যে আমি তোমাকে মারতে চাই, তাহলে তুমি কি করতে বলো? রোজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুভ্র ওখান থেকে বেরিয়ে চলে গেল। রোজ ঠাই দাঁড়িয়ে আছে সেখানেই। ওর কানে শুভ্রর বলা কথাটা বাজছে, তুমি কোনোদিন আমাকে বোঝোনি, আর বুঝবেও না। রোজ হঠাৎ নিচে বসে পড়ল। তামান্না রোজের পাশে গিয়ে বলল, দা ভাই তোকে অনেক ভালোবাসে রোজ। এরকম একজনকে জীবনে পাওয়া ভাগ্যের ব্যাপার, কিন্তু তুই পেয়েছিস, তাকে আগলে রাখ। আর ভুলে যাস না, তোর সন্তানের বাবা কিন্তু দা ভাই। রোজ হাওমাও করে কেঁদে দিল। তামান্নাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমিও তো শুভ্রকে ভালোবাসি। এই 2 বছরে এমন একটা দিন নেই যেদিন শুভ্রর কথা ভেবে আমি কাঁদিনি। রোদ অবাক হয়ে বলল। কি বলছিস রোজ? রোজ কাঁদতে কাঁদতেই বলল, জানিস ভাইয়া, আমি নেশা করতাম শুধুমাত্র কষ্ট থেকে মুক্তি পেতে, তবু আমি পারিনি ভুলতে। তোদের কাউকে আমি বুঝতে দিতাম না, আর তোরাও কখনো আমাকে বুঝিসনি। সবার চোখে আমার এভাবে বদলে যাওয়াটা পড়তো, কিন্তু বদলে যাওয়ার কারণ কেউ খোঁজেনি। হ্যাঁ, আমার ভার্সিটির ফ্রেন্ডরা আমাকে এসব করতে বলেছে, কিন্তু ওরা তো আমাকে মারপিটও শিখিয়েছে, আর গান চালানোও শিখিয়েছে। এগুলো তো ভালোই হয়েছে আমার জন্য। জানিস তো, রাতের আঁধারের বুক ফাটা চিৎকার কারো কানে পৌঁছায় না, তাই আমার কান্না তোরা কেউ দেখিসনি। তামান্না, তুই বলতি না তোর দাভাই মরে যাওয়ার কথা শুনে আমি কাঁদিনি? আরে তুই তো জানিসও না, বরং ওই দিনের মতো আমি জীবনে কোনোদিন কাঁদিনি। আমিও তো ভালোবাসি শুভ্রকে। সবার চোখ দিয়েই পানি পড়ছে। নীরব অবাক হয়ে মনে মনে পড়ল। এটা ভাইয়াকে বলতে হবে। রোজ চোখ মুছে উঠে বসলো। বাড়ি যাওয়ার আগেই নীরবকে বলল, তুমি যদি শুভ্রর চাচাতো ভাই হও, তাহলে তো তোমার নাম নীরব চৌধুরী, তাই না? তো তুমি কেন বলতে যে
তোমার নাম নীরব খান? নীরব মিনমিন করে বলল, আসলে আমি রেগে বলতাম, আর এই 6 মাস প্ল্যান মাফিক ভাইয়ের কথাই বলেছি। রোজ আর কিছু বলল না। সবাই নীরবকে বলে চলে এলো। নীরব সোফায় বসে বলল, এবার মেন শত্রুকে খুঁজতে হবে, কে বা কারা ভাইয়াকে মারতে চায়, আর তারা রোজকেই বা কেন ফাঁসালো। এর মাঝে কেউ নীরবকে ডাকতে ডাকতে ভেতরে এলো। সেদিকে তাকিয়ে নীরবের চোখ মনে হচ্ছে বেরিয়ে আসবে। নীরব হা করে তাকিয়ে আছে। তারপর নীরব বলল, তুই এখন এখানে? মেয়েটা নীরবের সামনে এসে বলল। ইয়া বেবি। নীরব আমতা আমতা করে বলল। তুমি এখানে কি করছো রাহি? রাহি হচ্ছে মেয়েটার নাম। রাহি নীরবের গলা জড়িয়ে ধরে বলল। তোমাকে খুব মিস করছিলাম বেবি। নীরব গলা ছাড়িয়ে বলল, শাট আপ অ্যান্ড ডোন্ট কল মি বেবি। তোমার আমাকে দেখে বেবি লাগে? রাহি ভেংচি কেটে বলল। তাহলে কি রোজ বেবি? নীরব গোল গোল চোখ করে বলল। তুই এত রাতে এখানে কেন এসেছিস? রাহি কান্না করে বলল, ড্যাডির সাথে রাগ করে এসেছি। ড্যাডি আমাকে একটুও ভালোবাসে না। বলেই নীরবকে জড়িয়ে ধরল। নীরব মুচড়ামুচড়ি করে বলল, আরে আরে কি করছো? আমাকে জড়িয়ে ধরলে কেন? রাহি ছাড়ো আমাকে প্লিজ। রাহি নীরবের বুকে মুখ লুকিয়ে বলল, না, ছাড়বো না তোমাকে। আমি আজকে এইখানেই থাকবো। নীরব চোখ বড় বড় করে বলল। এসব কি বলছো হ্যাঁ? রাহি মুখ কালো করে বলল। তুমিও আমাকে ভালোবাসো না? নীরব মিনমিন করে বলল। আরে সেটা না। রাহি এবার একগাল হেসে বলল। তাহলে ভালোবাসো? বলেই নীরবকে শক্ত করে জড়িয়ে ধরল। নীরব মিটিমিটি হাসছে রাইকে দেখে। শুভ্র নিজের বাড়িতে বসে আছে। এতদিন ড্যানি জানতো শুভ্র বেঁচে আছে, তবুও কিছুদিন আগে জেনেছে। শুভ্র ভাবছে কাল আবিরের বাবার কাছে যাবে, আর তাকে গিয়ে আগে সবটা জানাতে হবে। এরপর আসল শত্রুদের ব্যবস্থা নেবে। সবাই শুভ্রকে দেখে খুশি হয়েছে। শুভ্র রাগী হলেও বিনা কারণে কাউকে কিছু বলেনি কখনো। ড্যানি এসে বলল। স্যার আমি খোঁজ নিয়েছি। শুভ্র ওভাবে থেকেই বলল, কোথায় আছে ও? ড্যানি শুভ্রর সামনে এসে বলল। আপনার ধারণা ঠিক ছিল, ও বাংলাদেশেই আছে এখন, তবে শুনেছি 4 দিন পর আমেরিকা যাবে। শুভ্র বাঁকা হেসে বলল, এবারও সেখানে যাবে যেখানে আমি পাঠাবো। ড্যানি চলে গেল। শুভ্র এক কাপ কফি নিয়ে ল্যাপটপ নিয়ে বসে পড়ল। ল্যাপটপে দেখছে রোজ কী করছে। রোজ বিষণ্ণ মন নিয়ে বসে আছে। মনের আকাশেই এতদিন যে মেঘ জমেছিল, সেই মেঘ থেকে আজকে যেন বৃষ্টি হচ্ছে। কেন হচ্ছে রোজের জানা নেই। চোখগুলো বারবার ভরে আসছে, আর রোজ চোখ মুছতে ব্যস্ত হচ্ছে বারবার। পেটে হাত দিয়ে বসে আছে। শুভ্র এসব ল্যাপটপে দেখলো, এরপর বেরিয়ে গেল গাড়ি নিয়ে। রোজ এখনও একইভাবে বসে আছে। এর মাঝে রুমে তামান্না এলো। কোলে মেঘ। তামান্না এসে রোজকে ডেকে বলল, রজনীগন্ধা, খাবি না সোনা? রোজ চোখ মুছে পড়ল। আমার এখন খিদে নেই রে। তামান্না মেঘকে বিছানায় বসিয়ে বলল। নিজের বেবির জন্য তো খেতে হবে। রোজ ফুপিয়ে কেঁদে বলল। আমার কিছু ভালো লাগছে না তামুনি। তখনই কর্কশ গলায় কেউ বলে উঠল, এই মেয়ে। এত জোরে বলল মেঘ ভ্যা ভ্যা করে কেঁদে দিল। রোজার তামান্না কেঁপে উঠল। তামান্না তাড়াতাড়ি মেঘকে কোলে নিল। এরপর তাকিয়ে দেখলো শুভ্র দাঁড়িয়ে আছে। আসলে শুভ্র মেঘকে দেখেনি। রোজ শুভ্রকে দেখে বলল। তুমি? শুভ্র রুমে এসে মেঘকে আগে কোলে নিল। মেঘ শুভ্রর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শুভ্র মুচকি এসে বলল, কিরে বেটা, আমাকে চিনতে পারস না? অবশ্য চিনবে কি করে বলো? তোমার চুড়েল পিপি কখনো কি আমার ছবি দেখিয়েছে তোমাকে? রোজ রেগে বলল। এই তুমি কাকে চুড়েল বলছো? শুভ্র ভাবুকভাবে বলল, তোমার আর একটা মন আছে? রোজ ভেবাচেকা খেয়ে বলল। মানে আমার আরেকটা বোন কোথা থেকে আসবে? শুভ্র এবার ঠোঁট চেপে হেসে বলল, তাহলে তো তোমাকেই বলেছি। রোজ রেগে ফসফস করছে। মেঘ একবার, রোজ আরেকবার শুভ্রর দিকে তাকাচ্ছে। শুভ্র মেঘকে অনেকক্ষণ আদর করে বলল, রোজ রেডি হও, যাও। রোজ ভ্রু কুঁচকে বলল,
রেডি হব মানে? শুভ্র হেসে বলল, তোমাকে নিতে এসেছি। তামান্না মেঘকে নিয়ে বলল। এই রাতে? শুভ্র খানিকটা হেসে বলল, হ্যাঁ রে, এক্ষুনি যাব। তামান্না গাল ফুলিয়ে বলল, আজকে থেকে কাল যাব, এখনো রাতে কোথাও যাওয়া হচ্ছে না। এরপর সবার জয়াজড়িতে থেকে গেল শুভ্র। তবে রোজের সাথে কথা বলেনি। সারা রাত ফোনে কী যেন করেছে, আর রোজ চোরের মতো শুভ্রকে দেখেছে। সকাল হতেই শুভ্র বলল, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। রোজ ফ্রেশ হয়ে চলে এসে বলল। চলো। শুভ্র রোজকে দেখে বলল, এসব কি? রোজ না বুঝে বলল। কি? শুভ্র রেগে বলল, এই শার্ট প্যান্ট পাল্টে এসো। রোজ আমতা আমতা করে বলল। আমার তো আর কিছু নেই, আমি এইসবই পড়ি সব সময়। শুভ্র রোজকে একটা প্যাকেট দিল। শুভ্র বিছানায় বসে পড়ল। খুলে দেখো আর এটাই পরে এসো। রোজ প্যাকেটটা খুলে অবাক হয়ে গেল, কারণ এটার মধ্যে শপিং মলে দেখা সেই গাউনটা। রোজ অবাক চোখে বলল। এটা? শুভ্র কিছু না বলে নিচে চলে গেল। রোজ মুচকি হেসে গাউনটা পরে নিল। আয়নায় নিজেকে দেখে রোজের চোখে পানি চলে এলো। কতদিন পর এইসব ড্রেস পরলাম। শুভ্রই আমার জীবনের সব, আর তাই তো আমার জীবন আগের মতো হয়ে যাচ্ছে। রোজ একটু সেজে নিচে এলো। সবাই অবাক হয়ে রোজকে দেখছে। 2 বছর পর আজ এমন ড্রেস পরেছে রোজ। রোজের আম্মু তো কেঁদেই দিয়েছে। শুভ্রর হাত ধরে বলল, এই 2 বছর মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, ওকে তুমি আর কষ্ট পেতে দিও না বাবা। শুভ্র রোজের দিকে তাকিয়ে বলল, ও যাতে কষ্ট না পায় তাই তো ওকে নিতে এসেছি। সবাইকে বলে ওরা চলে গেল। ব্রেকফাস্ট করতে বলেছিল। শুভ্র বলেছে ওর কাজ আছে। শুভ্র রোজকে নিয়ে রাজন রাজাদের বাড়ি এলো। রোজ চিনতে না পেরে বলল। এটা কোথায় নিয়ে এলে? শুভ্র সিট বেল্ট খুলে বলল, নামো, সব বলছি। রোজও সিট বেল্ট খুলে নেমে এলো। শুভ্র রোজের হাত ধরে ভিতরে নিয়ে এলো। রাজন রায়জাদা নিউজ পেপার পড়ছিল। শুভ্রকে দেখি অবাক হয়ে বলল। আবির তুই? রোজ কিছু না বুঝেই বলল। কি আবির? শুভ্র গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলল, ড্যাড তুমি কেমন আছো? আবিরের বাবা হেসে বলল। তোকে পেয়ে ভালো হয়ে গিয়েছি। এবার রোজকে খেয়াল করে বলল। ওকে? শুভ্র কিছু বলার আগেই বলল, আমার বৌমা নাকি? তার নাম কি? ঠিকানা দে, বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেব। শুভ্র একটু চুপ থেকে বলল, ও আমার ওয়াইফ মিসেস রোজ চৌধুরী। উনি অবাক হয়ে বলল, তোর বউ মানে? আর তোর বউ হলে চৌধুরী কেন হবে? শুভ্র এবার সবটা বলল ওনাকে। সব শুনে উনি ছলছল চোখে তাকালো। তারপর বলল, তুই কি আমাকে ভুলে যাবি আবিরের মতো? শুভ্র ওনাকে জড়িয়ে ধরে বলল, কখনো না, আর আমি সব জানি। আবির তোমাকে ছেড়ে বউ নিয়ে আমেরিকায় আছে। ওকে আমি তোমার কাছে ফিরিয়ে আনবো ড্যাড। এরপর ওরা আরও কিছুক্ষণ থেকে চলে গেল। শুভ্র রোজকে রুমে রেখে বলল, লিসেন, ঠিক টাইমে খেয়ে নিও, আমার আসতে একটু দেরি হতে পারে। বলে যেতে গেলেই রোজ ডাক দিল। শুভ্র পেছনে তাকিয়ে বলল, কিছু বলবে? রোজ কাঁদো কাঁদো ফেস করে বলল। তুমি আমার উপর রেগে নেই তো? শুভ্র মুচকি হেসে বলল, এই একটা জায়গাতে তো আমি উইক, আর সেটা হচ্ছে তুমি যাই করো না কেন আমি তোমার উপর রেগে থাকতে পারি না। বলে শুভ্র চলে গেল। রোজ আজকে শান্তির নিঃশ্বাস ছাড়ছে। শুভ্র একটা রেস্টুরেন্টে গেল, সাথে নীরবও আছে। ভাইয়া এবার কি করবে? নীরবের কথা শুনে শুভ্র বলল, ওকে জিন্দা দাফন করে দেব আমি। এর মাঝে চোখ গেল একটু দূরের টেবিলে। শুভ্র সেদিকে তাকিয়ে শকড হয়ে গেল, কারণ সেখানে ওর শত্রুর সাথে ছাপিয়ে বসে আছে। শুভ্র এতক্ষণে সবটা বুঝতে পারছে। ওর কাছে এবার সবটা ক্লিয়ার হয়ে গিয়েছে। শুভ্র নিজের গার্ডকে ফোন করলো। কিছুক্ষণের মধ্যেই গার্ডরা চলে এলো। শুভ্র রেস্টুরেন্টের সবার সামনে স্বামীর আর সাফিয়াকে নিয়ে গেল। শুভ্রর আরহান চাচ্চুর ছেলে স্বামীর, মানে শুভ্রর আরেক চাচাতো ভাই। শুভ্র ওদের আটকে রেখে বাড়ি এলো। বাড়ি এসে গলা ফাটিয়ে রোজকে ডাকতে লাগলো। শুভ্রর এমন ডাকাডাকিতে রোজ ভয় পেয়ে নিচে এসে পড়ল। কি হয়েছে শুভ্র? শুভ্র দাঁতে দাঁত চেপে পড়ল, আমি জেনে গিয়েছি ওরা কারা। রোজ অবাক হয়ে বলল। কারা? শুভ্র একটু চুপ থেকে বলল,
আমার কাজিন সামির আর তোমার কাজিন সাফিয়া। রোজ অবাক হয়ে বলল। এসব কি বলছো তুমি? শুভ্র কিছু না বলে রোজকে গোডাউনে নিয়ে এলো। এখানে এসে রোজ একটু ভয় পেয়ে গেল। রোজকে নিয়ে শুভ্র সামিরার সামনে গিয়ে বলল, সমির সাফিয়া, সত্যিটা কি এমনি বলবেন নাকি আমাকে দায়িত্ব নিতে হবে? সাফিয়া তুতলিয়ে বলল। কোন সত্যি? শুভ্র বাঁকা হেসে বলল, ওকে, কোনো ব্যাপার না। ড্যানি? সাথে সাথে ড্যানি লোহার শিক নিয়ে এলো। সেটা পুড়িয়ে লাল করা হয়েছে। লোহার শিকটা দেখেই সাফিয়া বলল। বলছি, সব বলছি। রোজ অবাক চোখে তাকিয়ে আছে। সেদিন রোজ না, ওটা আমি ছিলাম, রোজের রূপে। আসলে রোজের মুখোশ পরা আমি ছিলাম। আমার জিদ তো সেদিনই চেপেছিল, যেদিন রোজ আমাকে তোমার থেকে দূরে থাকতে বলল, আর তুমি মলে সবার সামনে আমাকে ইনসাল্ট করলে। আমি তখনই ঠিক করে নিয়েছিলাম যে এর প্রতিশোধ আমি নেবই। ধীরে ধীরে এই ভাবনাটা তীব্র হলো, আর হঠাৎ স্বামীর সাথে দেখা হলো। ও বলল, তোমরা ওর বাবাকে মেরে ফেলেছো, তাই ও তোমাদের শাস্তি দিতে চায়। স্বামীর আগে থেকেই শুভ্রকে কিভাবে কাবু করবে ভাবছিল, আর রোদ ভাইয়াকেও স্বামীরই গুলি করেছিল শুভ্র সেজে। আর গুলি করে গিয়ে দেখে ওর বাবাকে তোমরা মারছো। ও ভয়ে তো তোমাদের সামনে যায়নি, আমাকে নিয়ে প্ল্যান করে শুভ্রকে সরানোর। আর জেদে পরে আমিও রাজি হয়ে যাই। তোমাদের দোষ নেই, সব আমরা করেছি। প্লিজ এবার আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো এমন করব না। স্বামীর চেঁচিয়ে বলল। শুভ্র, আমাকে ছাড় বলছি। রোজ কিছুক্ষণ চুপ থেকে বলল। শুভ্র, আমাকে কুমির এনে দিতে পারবে? শুভ্র অবাক হয়ে বলল, হোয়াট? কেন? রোজ শক্ত হয়ে বলল। পারবে কি না? শুভ্র মিনমিন করে বলল, পারবো না কেন, কালই পেয়ে যাবে। রোজ উল্টো ঘুরে বলল, ড্যাডি, এরা যেন পালাতে না পারে। কাল ফোন করার পর ওদের বাড়ি নিয়ে আসবে। শুভ্র, নীরব, এখন বাড়ি চলো। ওরা ভদ্র ছেলেদের মতো চলে গেল। পরের দিন বিশাল বড় একটা কুমির নিয়ে এলো দক্ষরা। রোজের কথা মতো ওটা শুভ্রর সুইমিং পুলে ছাড়ল। নির্বার শুভ্র কিছুই বুঝতে পারছে না। রোজ দক্ষদের বলল, 1 ঘন্টা পর এসে আবার নিয়ে যাবেন। ওরা ওকে বলে চলে গেল। এগুলো বিদেশ থেকে আনা, আবার বিদেশেই ফেরত পাঠানো হবে। রোজের কথা মতো সামির আর সাফিয়াকে নিয়ে এলো। কুমিরটার নাম ডার্ক রাখা। ডার্ককে দেখে সামির আর সাফিয়া দুজনে ভয় পেয়ে গেল। রোজ ওদের সামনে দাঁড়িয়ে ঠাই কয়েকটা থাপ্পড় মেরে বলল, ড্যানি, এদের পুলে ফেলে দাও। আর হ্যাঁ, অবশ্যই হাত পা বেঁধে। শুভ্র আর নীরব শকড হয়ে একসাথে বলল, হোয়াট? এসব কি বলছো? রোজ অগ্নিদৃষ্টিতে তাকালো। রোজের চোখ থেকে যেন আগুন ঝরছে। 2 মাফিয়াই ঢোক গিলল। ড্যানি রোজের কথা মতো ওদের হাত পা বেঁধে ফেলে দিল। ওরা পাগলের মতো চিৎকার করছে। মুহূর্তেই সুইমিং পুলের পানি লাল রং ধারণ করলো। কতক্ষণ পর ওরাও চুপ হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই ভয়ে কাঁপছে। শুভ্র আমতা আমতা করে বলল, ওদের আমিও মারতে চেয়েছিলাম। রোজ কিছু না বলে হনন করে ভেতরে চলে গেল। শুভ্র ড্যানিকে বলল ওদের সরিয়ে পানি চেঞ্জ করতে। বলে শুভ্র ভেতরে চলে গেল। রোজ বিছানায় বসে কাঁদছে। হাজার হোক সাফিয়া ওর কাজিন ছিল, কিন্তু সাফিয়া যেটা করেছে তার কোনো ক্ষমা নেই। শুভ্র এসে রোজকে জড়িয়ে ধরল। রোজ শুভ্রকে ধরে ফুপিয়ে কাঁদছে। নীরব সব ঝামেলা মিটিয়ে এসে বলল, এই যে রোমিও জুলিয়েট। শুভ্র রোজকে ছেড়ে বলল, তুই? নীরব হা করে বলল, ভুলে গেলি তোর ভাই আমি। কতক্ষণ পর শুনতে পেল, নীরব, এই নীরবের বাচ্চা। রোজ আর শুভ্র অবাক হলেও নীরব মিনমিন করছে। নিচে গিয়ে শুভ্র অবাক হয়ে বলল, রাহি তুই? রাহি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ইয়েস, তোর ভাইয়ের হবু বউ। শুভ্র নীরবের দিকে তাকালো। নীরব বাইন মাছের মতো মুচড়ামুচড়ি করছে। এবার শুভ্র বিরক্তি নিয়ে বলল, কি রে এমন করছিস কেন? নীরব মিনমিন করে বলল, ভাইয়া একটু শুনবি? রাহি ফোড়ন কেটে বলল, শুভ্র, আগে আমার কথা শোনো। দেখ, স্কুলে থাকতে তুই আমাকে পাত্তা দিসনি।
কলেজে উঠে তো কথাই গায়েব হয়ে গেলি। এখন আমি তোর ভাইকে ভালোবাসি, আর তোর ভাইও আমাকে ভালোবাসে, তাই তুই আমাদের বিয়ের ব্যবস্থা কর। আসলে রাহি হচ্ছে নীরবের ক্লাসমেট। যদিও কলেজ লাইফে আলাদা হয়ে গিয়েছিল, পরে ভার্সিটিতে আবার ওদের দেখা হয়। আর তখন থেকেই রাহি নীরবকে পছন্দ করত। নীরবেরও রাহিকে ভালো লাগতো, আর ভালো লাগা থেকে ভালোবাসার জন্ম নেয়। শুভ্র কপাল কুঁচকে বলল, নীরব, তুই ওকে ভালোবাসিস? নীরব আমতা আমতা করে বলল, ইয়ে মানে ভাইয়া, হ্যাঁ। রোজ এতক্ষণ দর্শক হয়ে সব দেখছে। নীরবের কথা শুনে রোজ বলল, তাহলে এমন আমতামতা করছো কেন? রাহি মুচকি হেসে বলল। আরে শুভ্র, এটা তোর বউ নাকি? শুভ্র হেসে বলল, হ্যাঁ, ওর নাম রোজ। আর রোজ ও হচ্ছে রাহি, আমার আর নীরবের পরিচিত। আর এখন তো ও মিসেস হতে চলেছে নীরবের। রোজ রাহির সাথে পরিচিত হয়ে নিল, তবে আপাতত রোজের মাথায় অন্য কিছু চলছে, সেটা শুভ্রের কাছ থেকে জানতে হবে। রাহির সাথে সাথে কথা বলে ওরা রুমে চলে গেল। রাহি এসেছে নীরবকে নিয়ে ঘুরতে যেতে, তাই নীরব রাহিকে নিয়ে বেরিয়ে গিয়েছে। রোজ রুমে এসে শুভ্রকে কিছু বলবে, তার আগে শুভ্র বলল, এখন ফ্রেশ হওয়া দরকার বলে তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। একেবারে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো শুভ্র। শুভ্রর পেটে বুকে আঘাতের দাগ এখনও আছে। শুভ্র আয়নার সামনে যেতেই রোদের চোখ পড়ল শুভ্রর পিঠে। শুভ্রর পিঠে একটা গোল দাগ, যেমনটা শুভ্রের বুকে, যেখানে গোলে লেগে দাগ হয়ে আছে। রোজ শুভ্রর পিছনে দাঁড়িয়ে অবাক হয়ে পড়ল। শুভ্র, তোমার পিঠে এই দাগ? শুভ্র চুল মুছতে মুছতে বলল, ছাড়াও, ওটা কিছু না। রোজ শুভ্রকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমাকে বলো প্লিজ। শুভ্র এসে রোজকে জড়িয়ে ধরে বলল, অতীত ঘেটে কী লাভ রোজ? রোজ আর কিছু বলল না, ভাবলো নীরবের থেকে যদি জানা যায়। এর মাঝে শুভ্র বলে উঠল, জানো তো, সেই রাতে তুমি ভেবে ছাপিয়াকে বলেছিলাম যে আমি তো ভেবেছি ওই ঘটনার পর তুমি আমাকে ভুলে যাবে। রোজ শুভ্রর বুক থেকে বিড়ালের মতো উকি দিয়ে বলল। কোন ঘটনা? শুভ্র মুখ কালো করে বলল, আমি জানি তুমি রোদকে অনেক ভালোবাসো, আর রোদের গুলি লেগে ওভাবে নিখোঁজ হওয়ায় তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই ভেবেছি এসবের মাঝে তুমি আমাকে ভুলে যাবে। রোজ মন খারাপ করে বলল, তুমি ওই 7 দিন কোথায় ছিলে? ভাইয়া নেই শুনেও তো তুমি এলে না। এতে তো আমি আরো বেশি ডাউট করেছি তোমাকে। শুভ্র কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। এরপর নিজের মনে মনে বলল, না রেড রোজকে এটা বলার দরকার নেই। ও যদি জানে এই 7 দিন আমি হসপিটালে ছিলাম, বিকজ চাচ্চু আমাকে ওনাকে মারার পর মৃত ভেবে চলে আসার সময় গুলি করেছিল, আর সেই গুলির দাগ আমার পিঠে, এটা শুনলে রোজ উত্তেজিত হয়ে যাবে, আর এই সময় ওর উত্তেজিত হওয়া ভালো হবে না। শুভ্র চুপ করে থেকে বলল, এসব বাদ দাও প্লিজ। রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রাহি নাম্বার দিয়ে গিয়েছে। শুভ্র রাহির বাবাকে ফোন করে সব বলল। রাহির বাবা নীরব আর শুভ্র দুজনকে চেনে, তাই উনি আপত্তি করল না। তবে কথা হলো, আগের শুভ্ররা রাহিদের বাড়িতে যাবে, তারপর ওনারাও আসবে বিয়ের দিন তারিখ ঠিক করতে। দেখতে দেখতে 1 মাস কেটে গিয়েছে। এর মাঝে ওদের বিয়ের তারিখও দিয়েছে। আজ নীরব আর রাহির বিয়ে। শুভ্র ওর কথা মতো আবিরকে ফিরিয়ে এনেছে। রাজন রায়জাদা সহ আবিরের বউ এসেছে বিয়েতে। শুভ্রদের বাড়িতে বিয়ের আয়োজন করেছে। পুরো বাড়িটা অনেক রকমের লাইটিং করেছে। অবশেষে ওদের বিয়েটা সম্পন্ন হলো। রাইকে এই বাড়িতে নিয়ে এসেছে। নীরব বাসর ঘরে ঢুকতে গেলেই সবাই পথ আটকালো। নীরব ভ্রু ঘুষকে বলল, এই তোমরা পথ আটকাচ্ছ কেন? রোজ কোমরে হাত দিয়ে বলল। টাকা বের করো। নীরব গোল গোল চোখ করে বলল, কোন টাকা? কিসের টাকা? রোজ দাঁত কেলিয়ে বলল, বউয়ের কাছে যাওয়ার আগে দিতে হয় রে পাগলা। নীরব এদিক ওদিক তাকিয়ে বলল, আমার কাছে টাকা নেই। রোজ কপাল কুঁচকে বলল। টাকা বের করো। নীরব মিনমিন করে বলল, তোমার লজ্জা করে না বড় ভাবি হয়ে টাকা চাও দেবরের কাছে? এর মাঝে শুভ্র এসে বলল, এখানে কি হচ্ছে?
শুভ্রকে দেখে নীরব বলল। ভাইয়া দেখ না, ওরা টাকা চাইতে এসেছে। শুভ্র রোজের হাত ধরে বলল, তুই রিল্যাক্সে বাসর কর, একে আমি নিয়ে যাচ্ছি। জানিস তো এদের দলের লিডার আমার বউ। বলে রোজকে নিয়ে গেল। আর নীরব হা করে তাকিয়ে আছে। শুভ্রর বলা কথা ভাবছে, রিল্যাক্সে বাসর কর। নীরব একবার সবার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে দরজা আটকে দিল। এদিকে রোজকে নিয়ে শুভ্র রুমেতে এসেছে, কিন্তু শুভ্র পড়েছে মুসিবতে। রোজ বারবার বলছে ওখানেই যাবে, আর নীরবের থেকেই টাকা নেবে। শুভ্র ভ্রুগুসকে রোজকে দেখছে। রোজ বাচ্চাদের মতো হাত পা ছুটছে। আপাতত একে দেখে কেউ ভাববে না যে এর পেটে বাচ্চা আছে। এসব ভেবে শুভ্র একটা বড় শ্বাস ছেড়ে বলল, এমন করছো কেন? শুভ্রর এই শান্তবাস শুনে রোজ ভেজা বিড়ালের মতো চুপসে গেল। আমি ওখানে যাব। শুভ্র শান্তভাবে রোজের দিকে তাকিয়ে আছে। রোজ শুভ্রকে এভাবে দেখে মনে মনে বলল, রোজ এখন রামধামক খেতে না চাইলে চুপ করে যা। বলে রোজ চুপ করে গেল। চুপ করে বিছানায় শুয়ে পড়ল। শুভ্র লাইট বন্ধ করে রোজের পাশে শুয়ে পড়ল। রোজকে টেনে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে গিয়েছে। ওরাও ঘুম থেকে উঠে গেল। শুভ্র আগেই উঠে গিয়েছে। আজকে নীরবের রিসেপশন, তাই বাড়িতে কাজ আছে। রোজ ফ্রেশ হয়ে নিচে নেমে গেল। নীরবকে একা পেয়ে ওর কাছে গিয়ে বলল, নীরব, তোমার সাথে কথা আছে। নীরব হেসে বলল। বলুন ভাবি। রোজ নীরবকে জিজ্ঞেস করলো, শুভ্রর পিঠে দাগ কিসের? তুমি তো অবশ্যই দেখেছো। আমি এটা বুঝেছি ওটা গুলির দাগ, কিন্তু ওই গুলি ওর কবে লাগলো? নীরব অবাক হয়ে বলল। ভাইয়া তোমাকে বলেনি? রোজ মাথা নেড়ে না বলল। নীরব হালকা হেসে বলল, তাহলে ভাইয়া চাইনি তুমি উত্তেজিত হও। রোজ ভ্রু নামিয়ে বলল। মানে? নীরব রোজকে সব বলল। এটাও বলল ওই 7 দিন শুভ্রর অবস্থা খুব খারাপ ছিল। এর মাঝে নীরবকে শুভ্র ডাকলো, তাই নীরব চলে গেল। রোজ পা টিপে রুমে চলে এলো। বিছানায় ধপ করে বসে পড়ল। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। কত কিছু সহ্য করেছে শুভ্র। হসপিটাল থেকে এসেই আবার অ্যাটাক হয়েছে ওর উপর, আর সেটাও করেছিল আমার কাজিন। না, আমি তোকে মেরে ভুল করিনি। আমার শুভ্রকে কতটা কষ্ট দিয়েছিস তোরা। এর মাঝে শুভ্র রুমে এলো আর এসে রোজকে কাঁদতে দেখে অস্থির হয়ে গেল। রোজের সামনে ফ্লোরে হাঁটু গেড়ে বসে বলল, রেড রোজ, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? রোজ শুভ্রকে জড়িয়ে ধরে বলল, তুমি আমাকে কেন বলনি শুভ্র তোমার পিঠে গুলি লেগেছিল? আর ওই 7 দিন হসপিটালে ছিলে কেন বলনি? শুভ্র চমকে বলল, তুমি কি করে জানলে এসব? রোজ চোখ মুছে বলল, আমি জানি, সব জানি। শুভ্র কপাল কুঁচকে বলল, নীরব বলেছে তাই না? ওকে তো আমি। রোজ চোখ গরম করে তাকালো। সেটা দেখে শুভ্র মিনমিন করে বলল, আমি ওকে কি বলবো? আমি কি ওকে কিছু বলতে পারি? রোজ ভেংচি কেটে বসে রইল। শুভ্র বুঝলো রোজ রেগে আছে। শুভ্র রোজের পাশে এসে বলল, দেখো রেড রোজ, এখন তো সব ঠিক হয়ে গেছে, তাহলে পুরনো সব কথা কেন ভাবছ? এতে শুধুই মন খারাপ হবে, তাই এসব ভুলে যাওয়াটাই ভালো হবে। রোজ হাঁ বলল। শুভ্র রোজের খাবার রুমে নিয়ে এসে ওকে খাইয়ে দিয়েছে। দুপুরতেই সবাই রেডি হতে ব্যস্ত হয়ে গেল। শুভ্র রোজকে দূরে দূরে রেখেছে। রিসেপশন শেষে রাহিয়া নীরব রাহিদের বাড়িতে গিয়েছে। রোজার শুভ্রকে যেতে বলেছিল, কিন্তু শুভ্র রোজকে নিয়ে যায়নি। এভাবেই ওদের দিনগুলো কাটছে। সাপিয়ার খোঁজ করলে ওরা বলেছে সামিরের সাথে পালিয়ে লন্ডন চলে গিয়েছে। আর সাপিয়া যা করেছে সেটাও বলেছে। সব শুনে সাপিয়ার প্রতি সবার ঘৃণা চলে এসেছে, তাই ওর খোঁজ আর কেউ নেয়নি। 7 মাস পর শুভ্র সারা শরীর কাঁপছে, চোখ দিয়ে সমানে পানি গড়িয়ে পড়ছে। নীরব শুভ্রকে সামলানোর চেষ্টা করছে। শুভ্র চোখ মুখ শক্ত করে বলল, নীরব আমাকে ছাড়, আমি ওটির ভিতরে যাব। নীরব শুভ্রকে ধরে রেখেছে। তারপর নীরব বলল, ভাইয়া রোজের কিছুই হবে না, আর তোর বেবিও ঠিক থাকবে, দেখিস।
বেবিরা বলার কারণ হচ্ছে রোজের টুইন বেবি হবে। শুভ্রকে রোদ আর নীরব অনেক কষ্টে ধরে রেখেছে, সাথে রোজের প্রতি ভালোবাসা দেখেও অবাক হয়েছে। কতক্ষণ পর বাচ্চার কান্নার আওয়াজ এলো। শুভ্র নিজে থেকেই শান্ত হয়ে গেল। দুজন নার্স দুটো বাচ্চা নিয়ে এলো তোয়ালে পেঁচিয়ে। দুটো বাচ্চাই একদম ফুটফুটে। নার্স দুজন মুচকি হেসে এগিয়ে এসে বলল, কংগ্রাচুলেশন মিস্টার চৌধুরী, আপনার একটা ছেলে বেবি আর একটা মেয়ে বেবি হয়েছে। শুভ্র সেদিকে কান্না দিয়েই বলল, আমার ওয়াইফ কেমন আছে? নার্স অবাক হয়ে হেসে বলল, আপনার ওয়াইফ একদম ঠিক আছে, কিছুক্ষণ পরেই ওনাকে কেবিনে দেওয়া হবে। শুভ্র যেন প্রাণ খুঁজে পেল। কাঁপা কাঁপা হাতে নিজের বেবিদের ছুঁয়ে দিল। এরপর আগে মেয়েকে কোলে নিল। এত ছোট বাবু একসাথে কোলে নিলে যদি পড়ে যায়, এটা ভেবে শুভ্র একজন একজন করে কোলে নিল। খুশিতে শুভ্রের চোখে পানি চলে এসেছে। সবাই আজকে অনেক খুশি। রাহি তো লাফালাফি করছে। নীরব রাহিকে এক ধমক দিয়ে বলল, এই অবস্থায় লাফালাফি করছে কেন? এই অবস্থায় লাফালাফি করার মানে হচ্ছে রাহি 3 মাসের প্রেগনেন্ট। নীরবের ধমক খেয়ে রাহি ভেঙচি কেটে চুপ হয়ে গেল। কতক্ষণ পর রোজকে কেবিনে শিফট করে দিল ডক্টর, আর সাথে এটা বলেছে বেবিরা একদম ঠিক আছে, আর রোজও চাইলে পরশুদিন বাড়ি নিয়ে যেতে পারে। শুভ্র রোজের মাথার কাছে গিয়ে বসলো। রোজ চোখ খুলেই বলল, আমার বেবিরা কোথায়? রাহি আর তামান্না বেবিদের নিয়ে এলো। রোজ একসাথে দুজনকে দেখে মুখে হাত দিয়ে কেঁদে বলল, আমাদের বেবি শুভ্র। রোজ দুজনকে কোলে নিয়ে বুকে মিশিয়ে নিল। রোজ চুপ করে মাতৃত্বতা অনুভব করছে। গতকাল পর্যন্ত যারা পেটে ছিল, পেটে রেখে এতদিন মাতৃত্বটা অনুভব করেছে, আর আজকে বেবিরা কোলে। সবাই তাকিয়ে দেখছে, কিউট ফ্যামিলি একদম। একদিন পর ওদের বাড়ি নিয়ে এলো। সবাই বেবি দুটোকে নিয়ে মেতে থাকে। শুভ্রের জীবনে এখন সুখের অভাব নেই। কিছুদিন পর নীরব এবং রাহিরও সন্তান হয়ে গেল। তারপর সবাই সুখে দিন কাটাতে লাগলো।